আমরা 5 নাম্বার যে সিবিএলএম সেটা নিয়ে আমরা কাজ করছিলাম এবং সেখানে আমাদের বিষয়টা ছিল মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি। এই জায়গাটা আমরা ছিলাম এবং এইখানে আমরা দেখেছিলাম যে 3টা লার্নিং আউটকাম ছিল: পারফর্ম হাউসকিপিং অ্যাক্টিভিটিস, মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড টুলস ফলোইং দ্য ম্যানুফ্যাকচারার্স ম্যানুয়াল এন্ড অর্গানাইজেশন পলিসি। মানে ম্যানুফ্যাকচারের মধ্যে যে ম্যানুয়ালটা দেয় সেটা এবং অর্গানাইজেশন পলিসি অনুযায়ী কিভাবে মেইনটেইন করা সেই বিষয়টা আমরা দেখেছি। এবং এট দ্য সেম টাইম আমরা কিন্তু হাউসকিপিং এর উপরে একটা এভিডেন্স ফর্মও তৈরি করেছি। এই যে তৈরি করা ডকুমেন্ট এন্ড রিপোর্ট মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনাল পলিসিস এন্ড প্রসিডিওর, তাহলে এই অনুযায়ী যে কাজটুকু আমরা করলাম 5.3-তে, সেখানে আমরা একটু যে দেখি যে ওখানে অল্প দুটা জাস্ট ছোট দুটা জিনিস বলবো, খুবই অল্প একটু কথা, ওইটা বলে আমরা পরের সিবিএলএমটায় চলে যাব। তো এখানে যেটা আমাদেরকে মেনশন করেছে দেখাচ্ছে যেটা, সেটা কিন্তু এই অংশে দুটা কাজ করবে। একটা হলো রিপোর্টিং প্রসেস, তার মানে রিপোর্ট করার পরে যে রিপোর্টিং প্রসেসটা, সেই রিপোর্টিং প্রসেসের অংশে জাস্ট 4টা পয়েন্ট বলেছে কি করব। অ্যানালাইজিং দ্য রিপোর্ট, তার মানে আমরা যে ইনস্পেকশন করলাম, ইউ অ্যাক্ট বেসড অন দ্য ইনস্পেকশন রিপোর্ট বাই, ওই রিপোর্ট অনুযায়ী আমাকে কাজ করতে বলছে। যে সবাই আমরা ডেট দিয়ে আসছিলাম, তারিখ দিয়ে আসছিলাম যে ওই জায়গায় এরকম সমস্যা এবং এত তারিখের মধ্যে এটা মিনিমাইজ করতে হবে, এটা সলিউশন করতে হবে, এই কথাগুলো আমরা রিপোর্টে জানিয়েছি, তাই না? ঠিক কিনা? আমরা যে ফর্ম ফিল আপ করেছি, আমরা যে ফর্ম ফিল আপটা করেছি সেখানে কিন্তু আমরা খেয়াল করা না আসলে অনেকেই। যাই হোক, এই যে রিপোর্টটা আমরা করে অথরিটির কাছে জমা দিলাম, জমা দেওয়ার পরে এটা অ্যাকশনে যাবে, অর্থাৎ রেসপন্সিবল পারসন কে এবং ম্যানেজার দুইজনই কিন্তু জানবে। ম্যানেজার ইনফরমেশন থাকবে, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানের কাছে সেই নলেজ সে নিবে, নেওয়ার পরে সেইটা রিপোর্ট অনুযায়ী কি কাজ করবে, অ্যাকশনটা কি হবে, সেই অ্যাকশনের কথা বলছে রিপোর্টিং প্রসেস। এখানে বলছে অ্যানালাইজ দ্য রিপোর্ট, রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টটাকে অ্যানালাইজ করতে হবে, যে সেই রিপোর্টে কোথায় কি অ্যাকশন লেখা আছে সেইটা আমরা দেখব। এরপরে ইনভেস্টিগেট কন্ডিশন অফ ফ্যাসিলিটিস বেসড অন দ্য ইনস্পেকশন রিপোর্ট অ্যান্ড ইন কনফার্মেন্স উইথ স্ট্যান্ডার্ডস। এখন যে ইনস্পেকশন রিপোর্টটা আমরা দেখলাম, সেই দেখার পরে সেখানে মানে রিপোর্টটা যে পেলাম সেই অনুযায়ী আবার যে ওরা যে কথাগুলো বলছে সেই জায়গাটা আমরা আবার ইনভেস্টিগেট করে দেখব যে হ্যাঁ কি অবস্থা ফ্যাসিলিটির, এবং আমাদের কন্ডিশন স্ট্যান্ডার্ডে কি বলা আছে, আমাদের যে সিএস সেখানে এই ধরনের বিষয়গুলোকে কি বলা আছে, তাহলে রিপোর্টের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ কিনা এটা আমরা ভালো করে ইনভেস্টিগেট করব। সেই অনুযায়ী অথরিটি ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে? প্রিপেয়ার রিপেয়ার ইমপ্রুভমেন্ট শিডিউল টু কারেক্ট malfunctions and damages, যেখানে যেখানে malfunction হয়েছে সেইগুলো কারেকশন করবে এবং যেসব ড্যামেজ হয়ে গেছে সেইগুলো কমপ্লিট করবে। ইনস্টল কন্টিনিউয়াস মেইনটেনেন্স অফ ফ্যাসিলিটিস, এবং এটা এরকম যদি কন্টিনিউয়াস মেইনটেনেন্স করার বিষয় থেকে থাকে সেই বিষয়টাকে এনশিওর করবে। তাহলে 4টা বিষয়। তাহলে ওই রিপোর্টটা জমা দেওয়ার পর রিপোর্টটা অ্যানালাইজ করব। সেই রিপোর্টটা যখন আমি অ্যানালাইজ করব, শুধু অ্যানালাইজ করলে হবে না, বাস্তবিকভাবে সেই জায়গায় যে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে রিপোর্টে যা যা বলছে তা আসলে কতটুকু সঠিক বা কতটুকু প্রযোজ্য হবে বা কতটুকু প্রয়োজন হবে, সেটা নিজে খালি দেখলে হবে না, সেটা অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড সেটাকে বুঝতে হবে যে হ্যাঁ স্ট্যান্ডার্ডে ওই কথা বলেছে, আর যিনি ইনস্পেকশন করেছেন তিনিও ওইটার সঙ্গে সঙ্গতি রেখে কথা বলেছেন। তাহলে সেটা যদি তারা ইনভেস্টিগেট করে পায়, তারপরে সেই অনুযায়ী তারা প্রিপেয়ার করবে রিপেয়ার ইমপ্রুভমেন্টের শিডিউল, যে কবে কোনটা
রিপেয়ার করতে হবে বা কারেকশন করতে হবে, যে ইনস্ট্রুমেন্ট গুলো কারেক্টেড করার কথা বলা হয়েছে, যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে মানে রিপ্লেস করতে হবে এবং প্রপার জায়গায় এটাকে ড্যাম্পিং করতে হবে। এরপরে যেটা বলছে যে কন্টিনিউয়াসলি এই মেইনটেইন করে যেতে হবে এই ফ্যাসিলিটি গুলো। তাহলে রিপোর্টিং প্রসেসের মধ্যে এই কথা। তাহলে 5.3 মানে 5.3 তে দুটা কথা আছে, একটা ডকুমেন্টের কথা বলা আছে, আর একটা হলো রিপোর্টের কথা বলা আছে, রিপোর্ট মেইনটেইন করার জন্য সেটা। তাহলে রিপোর্ট মেইনটেইন করার 4টা ধাপ আমরা দেখলাম, অ্যানালাইজ করা, ইনভেস্টিগেট করা, রিপেয়ার করা এবং ইনস্টল করা। গুড, বোঝা গেছে কথা? এটা কি ক্লিয়ার হচ্ছে? এরকম অনেক সময় কথা ছিল। এটা পেজ নাম্বার 77 স্যার আমাদের বইতে। আচ্ছা, হতে পারে 77 78 একটা বিষয়। তো আমরা যে জায়গাটা বোঝার চেষ্টা করলাম যে এটা ওই 5.3 তে যদি এরকম কোনো বিষয় আমার এসেই যায় তাহলে আমরা এটা কিভাবে করব। আচ্ছা, আরেকটা ব্যাপার ডকুমেন্টেশন। তাহলে একটা হলো রিপোর্ট প্রসেসিং এর ব্যাপার, আর একটা হলো ডকুমেন্টেশন প্রসেস, দুইটা ব্যাপার। তাহলে আমি রিপোর্ট করলাম, সবকিছু করলাম, এখন ডকুমেন্টেশন প্রসেসটা সেটা আসলে অনেক সময় আগেও হতে পারে। কথাটা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ডকুমেন্টেশন প্রসেসটা কিভাবে হয়, ভেরিফাই কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ডে কি ক্যারেক্টারিস্টিক বলা আছে, কি কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক উল্লেখ করা আছে, সেটা আমরা স্ট্যান্ডার্ড থেকে দেখব, ভেরিফাই করব। ক্রিয়েট অ্যান্ড সেট স্ট্যান্ডার্ড ভ্যালু ফর ইনস্পেকশন। এই অনুযায়ী ইনস্পেকশনের জন্য, ইনস্পেকশন করার ব্যাপারে আমাকে স্ট্যান্ডার্ডটা সেট করতে হবে, ইনস্পেকশন ফর্মটা সেট করতে হবে, তৈরি করতে হবে। প্রিপেয়ার ইনস্পেকশন চেক লিস্ট বেসড অন স্ট্যান্ডার্ড। এরপরে কিন্তু আমাকে ইনস্পেকশন করতে হবে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি সেট করেছি, সেই বেস অনুযায়ী আমার কি ফর্মটা রেডি হলো কিনা। Then assess condition of facilities based on inspection and checklist and maintenance program. তাহলে আমরা সেই অ্যাসেস করব আবার নতুন করে, তারপরে প্রিপেয়ার এন্ড সাবমিট ইনস্পেকশন রিপোর্ট। দুটা ব্যাপার, আগের যে অংশটা গেছে সেখানে যে রিপোর্টটা আমরা প্রসেস করে দেখেছি সেটা হলো ট্রেনিং পারপাজে যে জিনিসটা, সেটার কথা মেইনলি বলেছি। সেই অনুযায়ী তো আমাকে ট্রেনিং গুলো কন্ডাক্ট করেছি, কন্ডাক্ট করার পরে এরপরে আমাকে যদি অ্যাসেসমেন্ট আসে তাহলে অ্যাসেসমেন্টের জন্য আরেকটা শীট আমাকে বানাতে হয়, ইনস্পেকশন শীট। সেই শীটটা কিভাবে তৈরি করছে সেই কথাটা বলছে। তাহলে প্রথমে আমাকে স্ট্যান্ডার্ডের ক্যারেক্টারিস্টিকটা দেখতে হবে, সেই অনুযায়ী আমাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী ইনস্পেকশন শীটটা বা ফর্মটা আমাকে তৈরি করতে হবে। তৈরি করার পরে প্রিপেয়ার ইনস্পেকশন চেক লিস্ট বেসড অন স্ট্যান্ডার্ড, এবং শুধু ফর্ম না, তার জন্য এডিশনাল যদি চেক লিস্ট তৈরি করা লাগে সেটাও আমাকে তৈরি করতে হবে। অ্যাসেস কন্ডিশন অফ ফ্যাসিলিটিস বেসড অন ইনস্পেকশন অ্যান্ড চেক লিস্ট। এই চেক লিস্ট এবং ইনস্পেকশন অনুযায়ী যে ফ্যাসিলিটিস গুলো, ওখানে যে ফ্যাসিলিটি গুলো প্রোভাইড করা আছে তার কন্ডিশনটা কি সেটা আমরা ভেরিফাই করব, চেক করব। অ্যান্ড মেইনটেনেন্স প্রোগ্রাম, এবং প্রোগ্রাম মেইনটেনেন্সের ব্যবস্থা করা হবে। তারপরে প্রিপেয়ার এন্ড সাবমিট ইনস্পেকশন রিপোর্ট। এবার ইনস্পেকশন রিপোর্ট ফাইনালি সাবমিট করবে। তাহলে আগেরটা গেছে হলো আমাকে ট্রেনিং এর এরিয়া, যেখানে বসে ট্রেনিং প্রদান করা হচ্ছে সেই ওয়ার্কশপ রিলেটেড বিষয়, আর পরের যে ডকুমেন্টেশন তৈরির কথা বলছে সেটা কিন্তু অ্যাসেসমেন্ট পারপাস। দ্যাটস গুড। তা আমাদের এটাই মোটামুটি ভাবে হাউসকিপিংয়ের এই অংশটা শেষ হয়ে গেল। আগের দিন আমরা 5.1 এবং 5.2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 5.3 তে শুধু রিপোর্টিং এবং ডকুমেন্টেশন এন্ড রিপোর্টিং দুটা একটা আগে পরে যেটাই হোক, তো অল্প কথা আমরা জানলাম যে ওই ইনস্পেকশন রিপোর্ট তৈরি করে কি করে, আর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, আর এখানে যেটা দেখলাম যে রিপোর্ট অনুযায়ী কিভাবে বাকি কাজগুলো, বাকি 4টা পয়েন্টে অ্যানালাইসিস করা, ইনস্পেকশন করা, সেই অনুযায়ী মেনটেন হয়েছে কিনা সেইটাকে ব্যবস্থা নেওয়া, এই বিষয়গুলো আমরা দেখলাম, রিভিউ করলাম ফাইনালি।
তো এটা ছোট দুটা তিনটা কনসেপশন থাকলে এই তিন চারটা কথা কিন্তু নিজের কথাতেও কিন্তু বলা যায় মিলান গেলে। তবে সবকিছু কিন্তু স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্পেয়ার করছে। আমরা কিন্তু এই জায়গাটাই লক্ষ্য করব যে যা কিছু আমরা বলছি সব স্ট্যান্ডার্ডে ফলো করে বলছে। কথাগুলো কম্পেয়ার করার ক্ষেত্রে সেই স্ট্যান্ডার্ড গুলো দেখে তারপরে কম্পেয়ার করছে। কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর কিন্তু কথা আসতেছেন, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি গ্যাপ থাকে তাহলে সেটুকু শুধু ব্যবস্থা গ্রহণ করেছে। এবার আমরা একটু কষ্ট করে পরের যে সিবিএলএম সেটা আমরা যাব। এর পরের যে সিবিএলএম এইটা একটা লিখেছে মেইনটেইন এন্ড এনহ্যান্স প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আগেরটা যেমন হাউসকিপিং এর বিষয়ে গেছে, ওটাও মেইনটেইনের একটা বিষয় ছিল, কিন্তু ওটা ওয়ার্কশপ মেইনটেইনের ব্যাপার বা ওই হাউসকিপিং এর ব্যাপার। এবার যেটা বলছে সেটা কিন্তু পার্সোনালের ব্যাপার, অর্থাৎ যিনি ওইখানে চাকরি করেন সেই ব্যক্তি কিভাবে তার প্রফেশনাল বিষয়টাকে, প্রফেশনাল স্কিলটাকে, প্রফেশনাল কম্পিটেন্সিটাকে কিভাবে এনহ্যান্স করতে পারে অথবা মেনটেন করতে পারে, এবং টেকনিক্যাল যে স্কিল আছে বা টেকনিক্যাল যে কম্পিটেন্সি আছে সেটা কিভাবে আরো বাড়াতে পারে অথবা মেনটেন করতে পারে। আমি কি বুঝাইতে পারছি? এটা হলো পার্সনের ব্যাপার। আগে ছিল যেখানে অবস্থান করছি সেটার ব্যাপার, আর এখন বলছি যেটা ব্যক্তির ব্যাপার, অর্থাৎ যে ব্যক্তি বিশেষ এখানে আমরা কাজ করি, চাকরি করি, তাকে আমাকে, যেমন টিচারের কাজটা হচ্ছে, মূল কাজটা হচ্ছে পড়ানো, টিচিং দেওয়া। আর একটা বিষয় হলো সেই টিচিং দেওয়ার ক্ষেত্রে কিভাবে দেওয়ার পদ্ধতিটা ভালো করে যদি রপ্ত করি তাহলে সেটা কোয়ালিটি একটা ব্যবস্থা হবে। যেমন এইখানে আমরা যে কথাটা বলছি যে লেভেল 4 এর এই যে প্যাডাগজি কোর্স, এই কোর্সটা কেন করছি? এই কোর্সটা তো করছি ওই জন্য যে যাতে আমি ভালো করে ক্লাস কন্ডাক্ট করতে পারি। ঠিক কি না কথাটা? জি স্যার। জি স্যার। একটু আরেকটু কেউ, অন্য কেউ বলেন তো এই কথাটা যে এখন যে আলোচনাটা আমি করছি, আমি একটু ব্যাকে যাই। তাহলে মেইনটেইন করা বা এটা আরো ইমপ্রুভ করা দুটা ব্যাপার। একটা হলো যে অংশে আমি অবস্থান করছি সেই প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয় থাকতে পারে, প্রতিষ্ঠানের ওয়ার্কশপের উন্নয়নের বিষয় থাকতে পারে, যেখানে আমরা পড়াবো সেই অংশের কথা নিয়ে কথা বলেছি। এবার যিনি পড়াবেন, যিনি অ্যাসেসমেন্ট করবেন, এই তার কি উন্নয়ন ঘটাতে পারে, সে কি উন্নয়ন, কোন অংশ উন্নয়ন ঘটাবে, একটু রূপা তুমি বলো তো। রূপা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, রূপা যদি শুনতে না পায়, দেখি লিজা শুনতে পাচ্ছে কিনা আমার কথা। লিজা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যায় না? স্যার লিজা শুনতে পাচ্ছি ঠিকই, কিন্তু ওটাতে তো ওর মাইক্রোফোনের প্রবলেম। তাহলে তুমিই বলো, আমার স্পিচে যেহেতু কথা বলতে প্রবলেম নাই পারছে না। তুমি বলো। যে এই এখন যেটা নাম বললাম, একটা বলছি মেইনটেইন করা এবং এনহ্যান্স করা। কি মেইনটেইন করবে, কি এনহ্যান্স করবে? প্রফেশনাল অথবা প্রফেশনাল এবং টেকনিক্যাল কম্পিটেন্সি। এই কথাটা একটু আমাকে বুঝায় বলো, কি বললাম? প্রফেশনাল আর টেকনিক্যাল হ্যাঁ কম্পিটেন্স। হ্যাঁ, এটা আমি বৃদ্ধি ঘটাবো। তাহলে পার্সন হিসেবে আমার এটা কি বিষয় যে আমি এটা বৃদ্ধি কিভাবে ঘটাতে পারি? স্যার প্রফেশনাল আর টেকনিক্যাল বলতে, স্যার টেকনিক্যাল তো হচ্ছে দক্ষতা, সে যে কাজটা করে ব্যক্তি হিসেবে তার যে কাজের রাইট, দায়িত্ব মানে যার, যে অংশ তার কাজ। জি জি খুব ভালো। জি আর ওই টেকনিক্যালটা বোঝাচ্ছে। আর প্রফেশনাল হচ্ছে স্যার একটা ওয়ার্ক প্লেসে গেলে যে ধরনের বিহেভিয়ার বা যে ধরনের ম্যানার, আমি যেটা বুঝতে পারছি মানে এটা না, কি ঠিক আছে। হয়তো। হ্যাঁ, তো খায়রুন কম্পিটেন্সি তো হচ্ছে স্যার। দেখি খায়রুন নেসা কি বলে, ও তো অনেক সার। খায়রুন নেসা কি শুনতে পাচ্ছে আমার কথা?
আচ্ছা মেহেদি বলো তো, মেহেদি কি বলতে পারবে কি বুঝাতে চাইলো? স্যার আপনি কোশ্চেনটা আবার একটু repeat করুন। আচ্ছা আজকের যে টপিকটা সেটাই বুঝতে চাচ্ছি আমাদের। প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি স্যার। হ্যাঁ এটা কি করব, বৃদ্ধি ঘটাবো স্যার অথবা যা আছে সেটাকে ঘষে মেজে মেনটেন করবো, তাই মডিফাই তো? করব স্যার। জি স্যার। মেনটেন করবো, একটা হলো মেনটেন এনহ্যান্স করা আর একটা এনহ্যান্স স্যার করা। এখানে বলা আছে এনহ্যান্স প্রফেশনালিজম এন্ড টেকনিক্যাল হ্যাঁ কম্পিটেন্সি। আমি যে তাহলে এইটা, আমার মধ্যে হ্যাঁ আমার এটা মধ্যে যা আছে তাকে আমি ইমপ্রুভ করার জন্য আমি তাহলে কি ধরনের কাজ ইমপ্রুভ? করব। দুইটা ইমপ্রুভের কথা বলছে কম্পিটেন্সি, একটা হলো প্রফেশনাল আর একটা প্রফেশনাল বলছে আর হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল। আর টেকনিক্যাল বলতে যেগুলো আমার প্রফেশনাল বলতে কি বোঝায় বা টেকনিক্যাল বলতে কি বুঝি? স্যার প্রফেশনাল বলতে ব্যক্তিগত যে এগুলো আছে আমার যে সাথে সাথে যেগুলো আছে জড়িত থাকে যেমন বলা যায় টেকনিক্যাল কি বুঝি তাহলে? স্যার টেকনিক্যাল হচ্ছে যে আমার টেকনিক্যালে যে সমস্যাগুলো হয় সেগুলোকে কিভাবে আমি ইয়ে করবো, যে প্রবলেমগুলো ফেস করি টেকনিক্যালি সেগুলো কিভাবে ইনহেন্স করবো বা প্রোভাইড করবো কিভাবে স্যার সেগুলো করতেছি। আমি একটু জামিউল ইসলাম স্যারের কাছে যাই, উনি তো এটা ভালো বলতে পারবে আশা করি। জামিউল ইসলাম আছেন? স্যার বুঝতে পারছি তো আপনাকে বলতে পারছি। না একটু শুনি, সবাই একটু শেয়ার করি, দেখি যার সাথে অন্যরা একটু ব্রেন চর্চা করুক না। জামিল, হ্যাঁ স্যার প্রফেশনাল হচ্ছে পেশাগত আর টেকনিক্যালটা হ্যাঁ হচ্ছে প্রকৌশল মানে কারিগরি আর কি। হ্যাঁ, তাহলে এটাতে মানে আমি একটু বুঝাই বললে যে আমার আমার প্রফেশনাল কাজ কি আর আমার টেকনিক্যাল কাজ কি, জি কোনটা? প্রফেশনাল হচ্ছে পেশাগত মানে আমি মানে কাজটা পেশাগত দিক থেকে আমি কিভাবে আর একটু ক্লিয়ার করতে পারে কে? মানে আমি একটু আর একটু পরিষ্কার করে বুঝতে চাচ্ছিলাম যে আমার আমার কাজের মধ্যে পেশা আমার পেশা তো টিচার, তাহলে আমার পেশাগত উন্নয়ন কি হতে পারে আর কারিগরি উন্নয়ন কি হতে পারে বিইং এ টিচার? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমরা তাহলে একটু সেশনে চলে যাই, আবার শেয়ার করি, দেখি কি বলছে, ওরা কি বলছে। এটা কোনটা গেল? স্যার কিভাবে আমরা অগ্রসর হলে আমাদের পেশাগত দিক থেকে আমরা উন্নয়ন ঘটাতে পারবো এই বিষয়গুলো নিয়ে জানা। আচ্ছা, মানলাম, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে, আচ্ছা আর একটু ক্লিয়ার করতে চাচ্ছি আমি, দেখা যাক দেখা যাক। ঠিক আছে, এখানে দেখি আমরা এবার ফিরে যাই। আমরা যে অংশটুকু নিয়ে কাজ করব বলেছি, একটা হলো মেইনটেইন এন্ড এনহ্যান্স প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। তাহলে আমাকে প্রফেশনাল এবং টেকনিক্যাল কম্পিটেন্সিকে বৃদ্ধি ঘটাতে হবে। তাহলে আমরা আগে দেখবো যে কি কোনটা প্রফেশনাল আর কোনটা টেকনিক্যাল, সেই কথা বলতে কি বোঝায়। এটা 9 নাম্বার পেজ, আজকে তারিখ দিয়ে একটু লিখতে হবে। এই এই 6 নাম্বার সিবিএলএম এর 7টা লার্নিং আউটকাম আছে। এটা 7টা। একটা বলছে প্র্যাকটিস প্রফেশনালিজম, তাহলে আমার প্রফেশনালিজমকে প্র্যাকটিস করতে হবে, কিভাবে আমার প্রফেশনালিজম প্র্যাকটিস করা যায় এটা আমরা জানবো। 2 নম্বরে বলেছে মডেল হাই স্ট্যান্ডার্ডস অফ পারফরমেন্স, মানে পারফরমেন্সটা যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিতে পারি, যে স্ট্যান্ডার্ডটা ধরে নিতে হবে একটা মডেল হিসেবে উপস্থাপিত হয়, সেই জায়গাটা কিভাবে, সেই জায়গাটা কিভাবে যাওয়া যায় সেই সংক্রান্ত ব্যাপার আমি জানতে পারবো এইখান থেকে। ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস, যদি আমরা ওটা বুঝি যে মডেল কোনটা এবং প্র্যাকটিস প্রফেশনালিজম যদি প্র্যাকটিস কিভাবে করতে এটা বুঝি, তাহলে আমার যদি সেই প্রফেশনালিজম প্র্যাকটিসের ক্ষেত্রে অথবা মডেল হিসেবে যদি নিজেকে পরিগণিত করতে চাই, তাহলে আমার কোন কোন জিনিসটা আরো ইমপ্রুভ করতে হবে, যেই ইমপ্রুভমেন্টটা করলে, যে প্রফেশনাল ডেভেলপমেন্টটা আসলে আমি আমি একজন মডেল, আমার ওই কাজের জন্য মডেল হিসেবে পরিগণিত হতে পারি ওই অংশে জানা। যেমন একজন মডেল টিচার, তাহলে আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোন টিচারকে আমরা মডেল হিসেবে ধরে নেই, যে টিচার যে কোনো প্রফেশন, তার প্রফেশন অনুযায়ী সব জায়গায় নিজেকে খাপ খায় নিতে পারে, সবাই তাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণযোগ্য কর্মকাণ্ড গ্রহণযোগ্য, হ্যাঁ কথাবার্তা বলে থাকে, তা সেই তো সে মডেল হিসেবে পরিগণিত হয়, ঠিক কিনা, ইন অল রেসপেক্ট। তাহলে আমরা দেখবো যে
তা এই মডেল হতে যে আমি তো একেবারেই নতুন হিসেবে চাকরিতে ঢুকছি, তাহলে ঢুকেই আমি মডেল হয়ে যেতে নাও পারি। তাহলে আমার কোন কোন বৈশিষ্ট্য, কোন কোন নলেজ গুলো থাকলে, কোন কোন অ্যাক্টিভিটিস থাকলে আমি একজন মডেল টিচার হিসেবে পরিগণিত হতে পারি। যদি সেই জায়গায় আমি বুঝতে পারি, তাহলে সেই জায়গার ঘাটতিটা অনুযায়ী যদি আমি ব্যবস্থা গ্রহণ করি, সেইভাবে আমি নিজেকে ডেভেলপ করতে পারি, তাহলে আমি অবশ্যই মডেল হিসাবে পরিগণিত হব। তারপরে বলছে ডিটারমাইন টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট নিডস, তাহলে আমার কোনো টেকনিক্যাল স্কিল বাড়ানোর দরকার আছে কিনা। হ্যাঁ, এখন এই যে আমি একটু আগে যেটা বললাম যে এইখানে এই কোর্সটা আমি করছি, কেন করছি, এই লেভেল 4 কেন করছি, এটা তো নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড, অ্যাজ টিচার হিসেবে প্রফেশনাল একটা স্ট্যান্ডার্ড, যে হাউ টু টিচ, কোন পদ্ধতি আমি পড়াবো, এই যে পদ্ধতিটা যদি আমি ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে আমার এটা প্রফেশনাল ডেভেলপমেন্ট আসলো না, বিইং এ টিচার। কিন্তু ডিটারমাইন টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট নিডস, এবং টেকনিক্যাল স্কিলের কোনটা ঘাটতি সেটাও আমাকে জানতে হবে, যে আমি পড়াতে চাই যে সাবজেক্টে, সেই সাবজেক্টের কোনো বিষয়ে যদি আমার ঘাটতি থেকে থাকে, তাহলে সেটাও আমাকে ডেভেলপ করতে হবে। আমার ঘাটতি কি, তাহলে আগে আমাকে বের করতে হবে। ওই দুটার ক্ষেত্রে আমার ঘাটতি বের করতে পারলে তাহলে আমি ডেভেলপমেন্ট করতে পারবো। এইবার বলছে পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, তাহলে আমি যদি বুঝতে পারি যে কোন 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 প্রফেশনাল ডেভেলপমেন্ট আমার ঘটানো দরকার, তাহলে সেইটাকে আমরা সেই সব ডেভেলপমেন্টের জন্য যে অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসে আমি অংশগ্রহণ করতে চাই, তাহলে কিভাবে অংশগ্রহণ করতে পারি সেই সম্বন্ধে কথাবার্তা এই 5 নম্বরে বলেছে। প্ল্যান এন্ড ডেভেলপ টেকনিক্যাল কম্পিটেন্সি, একই সঙ্গে আমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, এভাবে আমার টেকনিক্যাল কম্পিটেন্সি কোন সময় কোন ট্রেনিংটা গ্রহণ করলে আমি টেকনিক্যালি আরো সাউন্ড হব, সেটার উপর একটা প্ল্যান তৈরি করা। তাহলে এই যে দুটা ব্যাপার, প্রফেশনালের উপর আমার একটা প্ল্যান তৈরি করতে হবে, টেকনিক্যালের উপর একটা প্ল্যান তৈরি করতে হবে। এই দুটার কাজ কিন্তু আমাদের এভিডেন্স আকারে আসবে। যেমন আমরা ইনস্পেকশন রিপোর্ট যেভাবে করেছি, হ্যাঁ, সেই রকম ভাবে এখানেও আমরা দেখব কিভাবে আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো আমি প্ল্যান আকারে নিয়ে আসতে পারি, এবং টেকনিক্যাল কম্পিটেন্সির জন্য কিভাবে আমাকে ক্লেম করতে হবে অফিসে, যে আমার এই জিনিসগুলো জানা দরকার, অথরিটি আমাকে অনুমতি দিলে আমরা ওই সময় ওই জায়গায় এই কোর্সগুলো করে আসলে আমার নিজেকে ডেভেলপমেন্ট করা যাবে, এবং আমি ক্লাসে আরো ভালো লেকচার দিতে পারবো বা কাজ করতে পারবো। এন্ড ফাইনালি রিফ্লেক্ট এন্ড এভালুয়েট প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, তাহলে এই যে এই টেকনিক্যাল কম্পিটেন্সি বা প্রফেশনাল কম্পিটেন্সির উপরে আমাকে এভালুয়েট করতে হবে যে এটা আমি কাজটা করে এসে কি বেনিফিটেড হইলাম, অথরিটি কি বেনিফিটেড হইলো, স্টুডেন্ট আমার ক্লায়েন্ট কি বেনিফিটেড হইলো, ইনস্টিটিউট কি বেনিফিটেড হলো, এর রিফ্লেকশনটা আমরা জানতে পারবো। আমি কি বুঝাইতে পারছি আপনাকে এই 7টা পয়েন্ট কি কি নিয়ে আলোচনা করা হবে? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমরা একটু ভিতরে যাই, তাহলে হয়তো আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে এই যে আসছে যে জিনিসটা প্রশ্ন করেছিলাম, যে দেয়ার আর 2 টাইপস অফ স্কিলস, কোনটা বলছে সফট স্কিল, কোনটা বলছে হার্ড স্কিল, কোর স্কিল। তাহলে কোর স্কিল বলতে কিন্তু অকুপেশনের সঙ্গে রিলেট করে, আর সফট স্কিল বলতে ন্যাচারালি বোঝায় প্রফেশনাল স্কিল, তাই না? তাহলে এই জায়গাটায় ক্লিয়ার হচ্ছে যে 2 ধরনের স্কিল, একটা হলো প্রফেশনাল স্কিল আর একটা বলছে অকুপেশনাল স্কিল। বলছে প্রফেশনাল স্কিলস আর ক্যারিয়ার কম্পিটেন্সিস that often are not taught as part of the coursework required to earn your master's or PhD. আমি যে মাস্টার ডিগ্রি অর্জন করলেই আমার প্রফেশনালে আমি ভালো হয়ে গেলাম, আমি পিএইচডি করলেই আমি যে প্রফেশনালি কম্পিটেন্ট হলাম, নট দ্যাট, কথাটা কিন্তু মোটেই তা না। আচ্ছা, প্রফেশনাল স্কিলস সাচ অ্যাজ লিডারশিপ, mentoring, project management, and conflict resolution are value-added skills essential to any career. বলা হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে একটা লিডারশিপ ক্যাপাসিটি আছে, সবাই কিন্তু তার লিডারশিপ মেনে নিতে চায়। তার মানে কি, তার ওই ক্যাপাবিলিটি আছে যে সে সবার প্রতি সুবিচার করতে সক্ষম, এবং সে সুন্দর করে কথা বলতে পারে, সে গোছায় বুঝায় কথা বলতে পারে, তার মধ্যে সেই
লিডারশিপ আছে, মেন্টরিং, তার মেন্টরিং করার ক্যাপাসিটি আছে, সে স্টুডেন্টকে মোটিভেট করতে পারে। অনেক টিচার, সব টিচারের কাছে কিন্তু ছাত্র ছাত্রীরা যায় না পরামর্শ নিতে, কিন্তু বিশেষ বিশেষ টিচারের উপরে তার কিন্তু আস্থা আছে, ওই স্যার এটা একটা ভালো পরামর্শ দিতে পারবে, ওই ম্যাডাম একটা ভালো পরামর্শ দিতে পারে। তো সে তখন মেন্টর হিসেবে তার একটা অবস্থান তৈরি হয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্টের অনেক ধরনের কর্মকাণ্ড আসে, সব প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হয় না যদি না প্রজেক্ট ম্যানেজমেন্টটা প্রপার হয়। তাইলে আর কনফ্লিক্ট সলিউশন, তার মানে কোনো কনফ্লিকশন অ্যারাইজ করছে, তার যে একটা সলিউশন, সেই সলিউশন এনে দিতে পারে। কোনো জায়গায় একটা সমস্যা তৈরি হইলো, সেই সমস্যার সমাধান করার মতন ক্যাপাসিটি আছে কিছু কিছু মানুষের। কিছু কিছু মানুষ আছে সমস্যা দেখলে সরে পড়ে, কেটে পড়ে, সাহস পায় না। আর কিছু কিছু মানুষ আছে সমস্যা দেখলে সে আগায় আসে, সে তার বুদ্ধিমত্তা দিয়ে ওই সমস্যার সমাধান করে ফেলে। ফলে এই যে ক্যাপাসিটি, তার এই ক্যাপাসিটি একদিনে আসে না, এমনি আসে না, এটা কিন্তু অভিজ্ঞতার একটা ফসল। এই ট্রেনিং থেকে, অভিজ্ঞতা থেকে সে এটা পেয়ে থাকে। এই ভ্যালু অ্যাডেড স্কিলস এসেনশিয়াল টু এনি ক্যারিয়ার, তার ক্যারিয়ার বিল্ড আপ হওয়ার জন্য, যে কোনো ক্যারিয়ার, হ্যাঁ, বিল্ড আপের জন্য এটা দরকার। যেমন একটু আগে আমি বললাম যে বিইং এ টিচার, আমাকে হাউ টু টিচ এইটা জানতে হবে। এই যে মেথোডোলজি লেভেল 4, এটা যদি আমি জানি, ন্যাচারালি যখন না জানতাম তখন যে বিহেভটা করছি আর এখনের বিহেভের মধ্যে নিঃসন্দেহে পার্থক্য আসবে। যেমন আমি ইনক্লুসিভিটি বিষয়টা বুঝি, আমি ডাইভার্সিটির বিষয়টাকে বুঝি, আমি কিভাবে আচরণ করতে হবে, আমার আমার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেটার পরিবর্তন আসছে। অর্থাৎ কালচার, যে ধরনের কালচার আগে মেনটেন করতাম কাজের ক্ষেত্রে, যেমন পিডাব্লিউডির সঙ্গে, অথবা যে মানুষটা গরিব, যে ছেলেটা একটু কম বোঝে, যে ছেলেটা একটু নিজেকে লুকায় রাখতে চায়, এই যে এদেরকে কাছে টানার জন্য, তাকে পড়ার মধ্যে ফিরে নিয়ে আসার জন্য, সে যাতে ঝরে না পড়ে, এই জন্য কেয়ার করার যে বিষয়টা, সেটা নিশ্চয়ই এই ধরনের কোর্স করার পরে অনেকখানি বেড়ে যাবে কিনা। এই যে এই ধরনের যে লেভেল 4 যেটা মেথোডোলজির উপর করলাম, এই কোর্সটা করলে কি এই টিচারের মধ্যে কিছু বিহেভিয়ারাল পরিবর্তন কি আসবে কি? অবশ্যই স্যার। জি স্যার। তাহলে এইটা কিন্তু একটা প্রফেশনাল বিষয়, এটা খেয়াল করতে হবে। সিমিলারলি অকুপেশন স্কিলস, টেকনিক্যাল হার্ড অকুপেশন স্কিলস আর দোজ দ্যাট ইউ নিড টু বি এবল টু। স্যার একটু ওই যে বি চলে গেছিল তো মিস করে গেছে আর কি। তাহলে প্রফেশনাল স্কিল হচ্ছে মানে মানে যার লিডারশিপ বা মেন্টরিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই মানে দক্ষতা ক্যাপাসিটিটা আছে। রাইট। একজন অ্যাকাউন্টেন্ট, সে অফিসে কাজ করে, বিং অ্যাকাউন্টেন্ট, সে অ্যাকাউন্টেন্সি পাস করে আসছে, সে হিসাব নিকাশ ভালো বোঝে, সবকিছু করতে পারে, কিন্তু সে দেখা যাচ্ছে এখন মডার্ন যুগে সে কম্পিউটারে এক্সেল সম্বন্ধে সে জানেই না। এই মাইক্রোসফট এক্সেল যদি কাজটা সে জানতো, তাহলে তার ওই প্রফেশনে হেল্পফুল হইতো, অনেক কিছু ডকুমেন্ট সে প্রিজার্ভ করে রাখতে পারতো, হ্যাঁ, তার সুবিধা হতো। তাহলে ওই যে সে তাকে এক্সেল প্রোগ্রামটা যদি শিখে আসে, এটা কিন্তু তার জন্য প্রফেশনাল কাজে। যদি সে অ্যাকাউন্টেন্ট, তারপরে তার ওই প্রোগ্রামটা ব্যবহার করে সে এই অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস গুলো আরো সুন্দর করে করতে পারছে। আমি টিচার, আমি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কাজ করতে পারি না, এটা তৈরি করতে পারি না, তাহলে পাওয়ার পয়েন্টের উপরে যদি আমি একটা কনসেপশন নিয়ে আসি, পাওয়ার পয়েন্ট তৈরির ব্যাপারে যে স্কিলটা যদি আমার মধ্যে আসে, তাহলে আমি ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারি, যাতে করে ছাত্ররা ক্লাসগুলো করতে পারবে ভালো। আমি অনলাইনে ক্লাস করতে যাচ্ছি, তাহলে এই জুম হ্যান্ডেল করা, গুগল ক্লাসরুম অপারেট করা, এটা যখন আমি পারবো, তখন কি হচ্ছে, আমার প্রফেশনাল এটা হেল্প হচ্ছে না? এই যে আমি আগে এইভাবে গুগল ক্লাসরুম নিয়ে কাজ করিনি, এখন যে গুগল ক্লাসরুমে কাজ করছি, দেখি সবার ডকুমেন্ট গুলো আমি হাতে হাতে করায় নিতে পারছি। তাহলে কি হলো, এখানে আমি প্রফেশনালি আমার স্কিল বাড়লো না? আমি কি বুঝাইতে পারছি? প্রফেশনালের ক্ষেত্রে অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত, অনেক সময় কাছাকাছি মনে হতে পারে, যেহেতু ট্রেনিং, এটাও ট্রেনিং, তাহলে ওইটা কি এটা কি, তাহলে দুটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কোন অংশটা প্রফেশনাল কাজকে ত্বরান্বিত করতে যে কর্মকাণ্ডগুলো, সবগুলো নিয়ে আমার প্রফেশনাল স্কিলের আওতায়। এইগুলোকে সফট স্কিলও বলা হয়, কমন, সবার জন্য এটা প্রযোজ্য। এটা
ওই টেকনোলজির জন্য দরকার, এই টেকনোলজির দরকার না, সায়েন্স চালাদের দরকার, আর্টসের জন্য দরকার না, কমার্সের জন্য দরকার না, হ্যাঁ স্কুলের জন্য দরকার আছে, কলেজের জন্য দরকার নাই, এরকম কিন্তু কোনো বিষয় না। সফট স্কিল হলো কমন যেটা কাজ, যে কাজটা করলে হ্যাঁ প্রফেশনালি ডেভেলপমেন্ট আনয়ন করা যায়, সেই অংশটাকে আমরা বলছি। আমি কি বুঝাইতে পারছি এখন কথাটা? জি স্যার, একদম ক্লিয়ার। সফট স্কিল বলার পরে আরো বেশি ক্লিয়ার হয়ে গেল স্যার। স্যার তাহলে আমরা সফট স্কিলটাই হলো মূলত প্রফেশনাল স্কিলের একটা উদাহরণ। হ্যাঁ, উদাহরণ বললে কম্পিউটারে এমএস ওয়ার্ড অথবা এক্সেল এই জাতীয় অথবা ইমেল করতে পারলাম কিনা, এটা তাহলে হইতেছে প্রফেশনাল স্কিল। হ্যাঁ, এখন যদি একজন কম্পিউটারের টিচার, সে এই কম্পিউটারের এই কোর্সটা করলো এমএস ওয়ার্ড, সে করলো কিন্তু ছেলেদের এমএস ওয়ার্ড শিখাবে সেই জন্য, তাহলে এমএস ওয়ার্ড শিখানোর জন্য যখন করলো তখন কিন্তু সেটা আর প্রফেশনাল স্কিল হিসেবে পরিগণিত হয় নাই, সেটা কিন্তু অকুপেশনাল স্কিল হয়ে গেল। জি স্যার, সফট স্কিলটা এখানে যে লিডারশিপ, মেন্টরিং এই কাজগুলো করার জন্য তো সব। হ্যাঁ, রাইট, মেন্টরিং করার জন্য, লিডারশিপ করার জন্য, প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য, হ্যাঁ কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করেছে সেই কনফ্লিক্টটাকে সলিউশন করার জন্য, হ্যাঁ এইসব বিষয়গুলো আমার প্রফেশনাল স্কিল। আচ্ছা, অকুপেশনাল স্কিল হলো টেকনিক্যাল হার্ড আর অকুপেশনাল স্কিলস আর দোজ that you need to be able to perform a particular job. আমি সুনির্দিষ্ট একটা জবে আমি নিয়োজিত আছি, সেই জব যাতে সুন্দরভাবে করতে পারি, সুন্দর করে মানে নলেজ বা তার ওই অংশের ডেপথ, যে জব আমি করি সেই ডেপথ অফ নলেজ যদি আমার না থাকে ভালো, তাহলে তো আমি করতে পারবো না। তাহলে ওই স্কিলটা হলো আমাদের জবের জন্য যে স্কিলটা, পার্টিকুলার জবের জন্য, পার্টিকুলার জব পারফর্ম করার জন্য যে স্কিলটা, সেটাকে আমরা বলছি হার্ড স্কিল বা অকুপেশনাল স্কিল। This often vary depending on the type of role you will be performing or the industry in which you will be working in. আমি ইন্ডাস্ট্রিতে যে কাজ করছি সেই কাজের কথা হতে পারে, হ্যাঁ, অথবা আমি যে অংশে চাকরি করছি সেই জায়গায় রোল প্লে করতে আমার যেটা দরকার। They can usually be developed through studying and training. এই পড়াশোনা করা এবং ট্রেনিং গ্রহণ করার মাধ্যমে আমরা এটাকে ডেভেলপ করতে পারি। এক্সাম্পল অফ হার্ড স্কিল ইনক্লুড অ্যান accountancy diploma, fluency in foreign language, knowledge of particular software or experience in particular industry section. তাহলে এই যে কথাগুলো বলছে, অনেক জায়গায় কিন্তু আবার কনফিউশন। আচ্ছা, ফ্লুয়েন্স অফ ফরেন ল্যাঙ্গুয়েজ এটা কি? এটা কি তাহলে আমার প্রফেশনাল স্কিলে যাবে নাকি সফট স্কিলে যাবে, মানে হার্ড স্কিলে যাবে? ফ্লুয়েন্স অফ ফরেন হার্ড স্কিলে যাবে না, এটা কখন যাবে হার্ড স্কিল? যদি আমি একজন কথার কথা দোভাষী হিসেবে কাজ করি, তাহলে কিন্তু আমার ফ্লুয়েন্সি ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবে। স্যার দুইটা ভাষা জানাটা এটা সফট স্কিলের মধ্যে পড়ে না স্যার? কোনটা? ভাষা, যে ভাষা জানাটা, আদার্স যে ভাষা, ভাষা এখন সেই ভাষা রিলেটেড কাজের সঙ্গে সে যুক্ত, ঠিক আছে? আমি একজন বাংলার টিচার, তাহলে বাংলা শেখা, অথবা আমি ইংরেজির টিচার, তাহলে আমার ইংরেজিতে ফ্লুয়েন্সি আসা দরকার আছে না, বিং এ ইংলিশ টিচার? এই জন্য ওইটাকে বুঝতে হবে। অনেক সময় লিডারশিপের জন্য আমার ফ্লুয়েন্সি দরকার ইংলিশে কথা বলার জন্য, সেইটা এক জিনিস, তখন সেটা প্রফেশনাল স্কিল হয়ে যাবে। কোনো সময় একই জিনিস প্রফেশনাল স্কিল হিসেবে পরিগণিত হতে পারে, আবার সেটা অকুপেশনের সঙ্গে অকুপেশনাল স্কিল হতে পারে, যদি আমি আমার যে অকুপেশন সেটার সঙ্গে যেটা রিলেট করে ডাইরেক্ট, সেটা অকুপেশনাল স্কিল। এখন কি বুঝাইতে পারছি? ফিজিক্সের টিচার, তাহলে ফিজিক্সের সাবজেক্টের উপরে ডিগ্রি করলাম, মাস্টার ডিগ্রি করলাম, হতে পারে না? সে লেভেল, আমরা তো এখন ডিগ্রি বলবো না, আমরা ওখানে বলছি লেভেল 1, লেভেল 2, স্কিল লেভেল 1। স্কিল কি? স্কিল লেভেল 1 1 থেকে 6 আছে। তাহলে এই যে স্কিল লেভেল 1, 2, 3, 4 এগুলো কিন্তু সবই কি অকুপেশন স্কিল। একটা অকুপেশনের জন্য এরকম পার্টিকুলার অকুপেশনের জন্য লেভেল 1, লেভেল 2 আছে। কিন্তু ওই যে মেথডের লেভেল 4 বলছি, সেটা কিন্তু অকুপেশনাল স্কিল না, এটা প্রফেশনাল স্কিল। এখন কি এই যে ফ্রেমওয়ার্কের সঙ্গে মেলে? ফ্রেমওয়ার্কে যেটা স্কিল লেভেল 1, 2, 3, 4 বলেছি, আবার
এখন যখন বললাম যে লেভেল 4 তে আছে অকুপেশনের মানে স্কিলের উপরে কিন্তু লেভেল 4 আছে, যেমন কম্পিউটার অপারেটর এর উপরে লেভেল 4 আছে, আবার এসওমোর উপরে লেভেল 4 আছে, হ্যাঁ, আবার আইটি সাপোর্টের উপরে লেভেল 4 আছে, হ্যাঁ, তারপরে এইরকম যত কোর্স আছে সেগুলোর উপর লেভেল 4 আছে। কিন্তু যদি তাহলে স্যার অকুপেশন ওয়াইজ সবগুলোর উপরে লেভেল 4 আছে না? রাইট 6 পর্যন্ত আছে, আমরা 6 অকুপেশনের উপরে 6 আচ্ছা, আচ্ছা। পর্যন্ত আছে। ওই যে আমরা আচ্ছা, আচ্ছা। পড়ে আসলাম কি, আর আমরা তো স্যার পড়তেছি প্যাডাগজি লেভেল 4। রাইট রাইট, সো প্যাডাগজি লেভেল 4 ইজ আ প্রফেশনাল স্কিল। কেন? আচ্ছা আচ্ছা, যে হাউ টু টিচ বা হাউ টু লার্ন। তাহলে প্যাডাগজি লেভেল 4 হচ্ছে প্রফেশনাল স্কিল, আর আমাদের প্রত্যেকটা অকুপেশনের উপরেও লেভেল 4 আছে। হ্যাঁ শিওর। এখন কি ক্লিয়ার করতে পেরেছি কথাটা? জি স্যার ক্লিয়ার করতে পেরেছি। গুড। পরীক্ষা আসে অনেক সময় যে এটা মানে বা জানতে চায় অনেক সময়। এবার আমরা দেখি যে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেশনালিজম। বলা আছে যে প্রফেশনালিজমের বৈশিষ্ট্য কি হতে পারে। আমি যে একজন প্রফেশনাল পার্সন হতে চাই, আমার প্রফেশনালিজম আনতে গেলে, আমার কাজের মধ্যে প্রফেশনালিজম আনতে গেলে কোন কোন বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকা উচিত, যা দ্বারা আমি কিন্তু একজন মডেল হিসেবে পরিগণিত হতে পারি। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ড্রেস ফর সাকসেস। তার মানে কি, আমি যে প্রতিষ্ঠানেই চাকরি করি না কেন, সেই প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট ড্রেস থাকতে পারে, আছে না? শিক্ষকদের বা টিচারদের যেমন ডাক্তার অ্যাপ্রন পড়ছে, উকিল তার গাউন পড়ছে, তেমনি ভাবে কিন্তু প্রত্যেকটা অফিসেও একটা সুনির্দিষ্ট ড্রেস থাকতে পারে। বিভিন্ন দেশে কিন্তু তাই আছে। হসপিটালে গেলে তার নার্স ডাক্তার প্রত্যেকের কিন্তু একটা ড্রেস আছে। এই যে আমরা কাজ করতে দেখি মেট্রোপলিটন যে মেট্রো রেলের কাজ করছে, তাদের কিন্তু প্রত্যেকের একটা কালারের ড্রেস আছে, আছে না? যেই অফিসে যে জায়গায় কাজ করি না কেন প্রত্যেকের ড্রেস আছে। পুলিশের একটা ড্রেস আছে, হ্যাঁ, নেভির একটা ড্রেস আছে, ঠিক আছে, আর্মির একটা ড্রেস আছে। তাহলে এই ড্রেসটা কিন্তু প্রফেশনাল। স্যার স্পেসিফিক ড্রেস কোডটাকে বোঝাচ্ছে, ড্রেস অফ সাকসেস। অবশ্যই ড্রেস কোডটাকে বোঝাচ্ছে ড্রেস ফর সাকসেস। দুই নম্বর কথা বলছে কনফিডেন্ট নট জোকি। আমি কথা বলবো, খুব কনফিডেন্টলি কথা বলতে পারি, কিন্তু এমন জানি না হয় যে কাউকে আমি মানে কথার মধ্যে একটা জোকিং ভাব জানি না চলে আসে, নট জোকি। বাট কথা বলবো ঠিক আছে, খুব কনফিডেন্ট নিয়ে কথা বলি, সেটা একটা প্রফেশনালিজমের পর্যায়ে আসে। যে খুব কনফিডেন্টলি কথা বলে তাকে কিন্তু রিলাই করতে চাই আমরা। সো এটা প্রফেশনালিজমের একটা ক্যারেক্টার। ডু হোয়াট ইউ সে ইউ উইল ডু। যা আমি বলবো তাই আমি করতে চাই। কারণ আমি বললাম যে না ঠিক আছে 9:30 থেকে আমি এখানে ক্লাস শুরু করব, এখন 9:30 জায়গায় যে আমি 10টার সময় এসে হাজির হলাম, তাও কিন্তু ঠিক হলো না। আবার আমি বললাম এই করলে, এইটা করলে জীবনে ভালো করে সাইন করা যায়, কিন্তু ওই কাজটা আমি করলাম। তাহলে এই যা আমি বলবো তা যদি না করি, তাহলে মানুষ কিন্তু বলবে ও যা বলে ও তা করে না, এরকম কথা বলে। সুতরাং সেটা প্রফেশনাল সঙ্গে যায় না। আমি যেটুকু পারি সেটুকু আমার বলতে হবে। বি অ্যান এক্সপার্ট ইন ইউর ফিল্ড। যে ফিল্ডে আমি কাজ করব সেই ফিল্ডে আমার এক্সপার্ট হওয়া উচিত। এই যে আমি এখন কথার কথা, আমি যে এই প্রফেশনে আছে, এখন আমি অনলাইনে ট্রেনিং প্রদান করছি, তো এইখানে যদি আমি একটু এক্সপার্ট হতে পারি, হওয়ার জন্য যা যা করা দরকার, মেন্টাল একটা প্রস্তুতি আছে না, আমি সুন্দর করে এই যে প্রেজেন্টেশন তৈরি করলাম, কতটুকু বলবো, কিভাবে বুঝাবো, কিভাবে কাজ আদায় করব। সো ওই লাইনে যখন আমি এক্সপার্ট হচ্ছি, তখন কিন্তু মানুষ আমাকে বলবে যে না আমার মধ্যে প্রফেশনালিজম আসছে। আমি যেমন এই কাজগুলো করছি, বেশ কয়েকদিন করার পরে আমাকে ডিজি অফিস থেকে আরেকটা কাজ দিয়েছে যে ঠিক আছে ওই টিচারদের ট্রেনিং আপনি করান। তাহলে এখান থেকে সে বুঝছে যে সে এই ফিল্ড, আমি এই ফিল্ডে মোটামুটি একটা নিজের, তারা মনে করছে যে এক্সপার্ট, আমি জানি আমি এখনো এক্সপার্ট হতে পারি নাই, বাট সেই রকম তারা মনে করে দেখে সেই জায়গায় গেছে। তাহলে এক্সপার্ট হওয়ার জন্য আমাকে কাজ করতে হবে, প্রত্যেকে তার ফিল্ডে এক্সপার্ট হতে হবে। বিহেভ মোরালি অ্যান্ড ইথিক্যালি। মানুষের সঙ্গে যে ব্যবহারগুলো করব অবশ্যই মোরালি এটা বিহেভটা হতে হবে, ইথিক্যালি বিষয়টা দেখতে হবে, ইথিক্যাল কাজটা করতে হবে। মেইনটেইন ইউর পোইজ।
আমি যে পয়েজ বলতে এখানে কি বোঝাচ্ছে, মেনটেন ইওর পয়েজ, অর্থাৎ আমি আমার কথার মধ্যে মানে দৃঢ়তা আনতে পারি। এই জায়গাটা হলো দেখতে হবে। মানে পয়েজ বলতে অনেক অনেক ভাবে বলা যায়। পয়েজের আরো আরো ভালো বাংলা কি, মানে ভার ভার মানে ভার নেওয়া আর কি, তাই না? কি কোন ব্যাপারে কি ভার নেওয়া, মানে ভারসাম্য রক্ষা করে কথা বলা। অনেক সময় আছে না যে ইমোশনাল হয়ে গেলাম কথা বলতে গেলে, এই ইমোশনাল হওয়া যাবে না, ওই কন্ট্রোল রাখা, নিজের মধ্যে সোজা কথা ভারসাম্যতা রেখে কথা বলা, খুব এক্সাইটেড হয়ে কথা যাতে না বলি, সেটাকে বলছে পয়েজ। বোঝা গেছে কথা? অনেক সময় কথা বললে আনব্যালেন্সড কথা বলে ফেলা বলছে না, সেটা জানি না হয়। পয়েজ মানে ভারসাম্য রেখে কথাবার্তা বলা। কেউ এমন কিছু স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ বলে ফেললাম, সেখানে আমাকে উল্টা আরো আমাকে চার্জ করে বসলো, তাহলে সেই সুযোগ আমার দেওয়া যাবে না, কথা বলতে হবে ভারসাম্য রক্ষা করে। হ্যাভ গুড ফোন ইটিকুইটস, আমি ফোনে অনেক সময় কথা বলবো, রং নাম্বার হ্যান ত্যান, রেগে গেলাম, না রেগে যাওয়া যাবে না। এই যে অনেকে ফোন রিসিভ করে কত সুন্দর করে কথা বলে, মানে এটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যে কল সেন্টার গুলোতে যারা কথা বলে কত পোলাইটলি কথা বলে, সুন্দর করে কথা বলে, মানুষ ফোন দ্বারা কিন্তু মানুষকে কনভিন্স করে ফেলে। খুব রাগ হয়ে একজনে কথা বলছে, তাকেও কিন্তু মোটিভেট করা যায় যদি সেইভাবে ফোনে কথা বলা সম্ভব হয়। স্ট্রাইক দ্য রাইট টোন, সবসময় সঠিক টোনে কথা বলার চেষ্টা করতে হবে, রাগত স্বরে কথা বলা যাবে না। বি স্ট্রাকচার্ড অ্যান্ড অর্গানাইজড, সবসময় স্ট্রাকচার ওয়েতে চলতে হবে, অর্গানাইজড ভাবে আমাকে চলতে হবে। এই মোটামুটি ক্যারেক্টারিস্টিক আসলে 4-5টা পয়েন্ট নিজের মতন করে বলে দিতে হবে, যে প্রফেশনালিজমের ক্যারেক্টারিস্টিক 4টা বা 5টা পয়েন্ট। যদি ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানতে চাই আমরা এইভাবে বলতে পারবো। ঠিক আছে? কি কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছি। ওকে, তাহলে নেক্সট যেটা আসছে 6.2, তাহলে প্র্যাকটিস হয়ে গেল, কিভাবে আমরা প্রফেশনালের প্র্যাকটিস বলো, তার মধ্যে কিন্তু আমার মেইন যে জায়গাটা সেটাই ক্যারেক্টারিস্টিকটাই মেইন, আর সংজ্ঞাটা এখানে দেখছি। 6.2 তে এসে বলছে মডেল হাই স্ট্যান্ডার্ডস অফ পারফরমেন্স। তাহলে আমাকে দেখতে হবে যে কিভাবে হাই স্ট্যান্ডার্ডের মডেল হতে পারি, অর্থাৎ পারফরমেন্সের হাই স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের মধ্যে কিভাবে আমি মডেল আকারে পরিগণিত করতে পারি নিজেকে। টু অ্যাচিভ a high standard of work performance, you must first determine what that standard might be. The most effective way to do this is to modeling. তাহলে আমরা যে বুঝতে চাই যে আসলে স্ট্যান্ডার্ড জিনিসটা কি, এটা আগে ডিটারমাইন করতে হবে, বের করে ফেলতে হবে। আমার যে অংশে কাজ, আমি যে জবের সঙ্গে নিয়োজিত, সেই জায়গায় স্ট্যান্ডার্ড বলতে জিনিসটা কি বোঝায়, এটা যদি আমি ভালো করে নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমি নিজেকে মডেল হিসেবে খাড়া করতে পারব। You can do this by ensuring your performance is consistent with the institution's goal and objective. বলা হচ্ছে যে আমি অনেক কিছুই পারি, অনেক কিছু ভালো বুঝি, কিন্তু আমার কথাবার্তা, আমি যে জায়গায় চাকরি করি সেই প্রতিষ্ঠান যে তার যে একটা গোল আছে, তার যে একটা ভিউ আছে, তার সেই ভিউয়ের থেকে সরে যে আমি কথা বলছি, তাহলে আমি যদি তার থেকে সরে যে কথা বলি, তার সঙ্গে অ্যালাইন না হয়ে কথা বলি, তাহলে কিন্তু আমি ওই অবস্থানে পৌঁছাতে পারবো না। তাহলে আমি মডেল হতে গেলে অবশ্যই ইনস্টিটিউশনের গোল, ইনস্টিটিউশনের অবজেক্টটা আমাকে ভালো করে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমি নিজেকে তৈরি করব, সেই অনুযায়ী আমি ডেভেলপ করব। এগুলো করতে যে অনেক সময় বলতে পারে বসের চামচা, অমক তমক। নো, বসের কথা বলা হয় নাই, বলা হয়েছে প্রতিষ্ঠানের কথা। প্রতিষ্ঠানের যে গোল, প্রতিষ্ঠানের যে অবজেক্টিভ, সেটাকে আমরা ফলো করব। বোঝা গেছে কি কথা?
জি স্যার। জি স্যার। ওকে, একই সঙ্গে বলছে শুধু অবজেক্টিভ না, মডেলিং প্রফেশনাল টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস, মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক গোল অ্যান্ড প্ল্যান, অ্যান্ড অ্যাপ্লাইং ইথিক্যাল অ্যান্ড ইনক্লুসিভ প্র্যাকটিসেস। তাহলে আমাকে সে যাই করি না কেন এর সঙ্গে আমার বিষয়টা মানে ইথিক্যাল কিনা, হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে আমার এইগুলো ইনক্লুসিভ পার্টিসিপেশন হচ্ছে কিনা এই জায়গাটাও আমাকে খেয়াল করতে হবে। এই স্ট্র্যাটেজি গুলো ফলো করলে আলটিমেটলি আমরা মডেল হিসেবে পরিগণিত হতে পারবো। একদিনে হবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে ফলো করলে আমরা যেতে পারবো। এরপরে আসছে অ্যানালাইজ ইনস্টিটিউট। তাহলে আমাকে ইনস্টিটিউশন গোল এবং অবজেক্টিভ কি কি হতে পারে সেটা একটু যদি আমি অ্যানালাইজ করে দেখি, এটা পেজ নাম্বার 13। এখানে বলা আছে স্ট্র্যাটেজিক প্ল্যান, তার মানে যে ইনস্টিটিউটে যদি কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান থেকে থাকে সেটা আমার বুঝতে হবে। অপারেশনাল প্ল্যান, অর্থাৎ ওই কি ধরনের কাজ করে, অপারেশনাল প্ল্যানটা কি আছে সেটা। কোড অফ কন্ডাক্ট, তাহলে এই নিয়ম কানুন, অফিসের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলতে হবে। হ্যাঁ, সকালে কয়টা যে আসতে হবে, কখন যেতে হবে, হ্যাঁ, কোন সময় কোন কাজটা করতে হবে, সেই কার সঙ্গে কেমন আচরণ করতে হবে, সেই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে। ফ্লেক্সিবিলিটি এন্ড ক্লায়েন্ট রেসপন্সিভনেস, আমাকে ঠিক আছে নিয়ম কানুন সবই ঠিক আছে, নিয়ম কানুনের বাইরের থেকেও আমাকে কিছুটা ফ্লেক্সিবল হইলে তাহলে ওই ধরনের কাজ করা সুবিধা হয়, অনেককে ম্যানেজ করা অনেক ধরনের সুবিধা হয়, এবং ক্লায়েন্টের প্রতি যে রেসপন্সিবিলিটি থাকা সেটা থাকতে হবে। ক্লায়েন্ট স্যাটিসফিকেশন, অলওয়েজ ক্লায়েন্টকে স্যাটিসফাইড করে আমাকে কাজ করতে হবে, কথা বলতে হবে। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, টাকা পয়সা খরচ করার লেনদেনের বিষয়টা ফাইন্যান্সিয়াল ব্যাপার খুব সেন্সিটিভ। পিপল ম্যানেজমেন্ট, মানুষকে কিভাবে ম্যানেজ করতে হয়। মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিস, কোয়ালিটি অ্যাসুরেন্স। তাহলে এই যে পয়েন্টগুলো এইগুলো আমাকে আগে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, ইনস্টিটিউটের গোল যেমন অ্যানালাইজ করতে হবে তেমনি তার অবজেক্টিভ নিয়ে অ্যানালাইজ করতে গেলে এই বিষয়গুলো আসবে। এরপরে পয়েন্টটা আসছে কি, পয়েন্টটা আসছে ফাইন্ডিং আউট গোলস অ্যান্ড অবজেক্টিভস। আমি কিভাবে খুঁজে বের করব এই প্রতিষ্ঠানের গোল কি, অবজেক্টিভ কি, সেটা লেখা থাকলেও তারপরেও আসতে হবে। এখানে বলছে CSF, একটা কথা আছে, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। CSF are also sometimes referred to as key performance indicators or measures of performance, MOP। অনেক সময় এরকম লেখা আসে, MOP বলতে কি বুঝো, মেজার্স অফ পারফরমেন্স। KPI বলতে কি বুঝায়, কি পারফরমেন্স ইন্ডিকেটরস। হ্যাঁ, তাহলে এই কি সাকসেস ফ্যাক্টর কিসের উপর নির্ভর করছে, এই কি ক্রিটিক্যাল সাকসেস নির্ভর করছে কি পারফরমেন্স ইন্ডিকেটরের উপর অথবা মেজার অফ পারফরমেন্স। আমি যে কাজটা করেছি সেটাকে যে পরিমাপ করা, পারফরমেন্সের যে পরিমাপটা সেটার উপরে নির্ভর করবে, অর্থাৎ কত ধরনের পারফরমেন্স ওখানে আমার আছে, সেই পারফরমেন্সটা যদি মেজারেবল হয় তাহলে কিন্তু সেটা হবে, আমি মেজারেবল না হলে হবে না। This type of goals are very specific about what is to be achieved and how that achievement is to be monitored and measured। তার সঙ্গে কথা বলেছে স্মার্ট গোল। তাহলে আমাকে বলছে যে ওই গোলটা স্পেসিফিক হতে হবে এবং সেটা অ্যাচিভেবল হতে হবে এবং সেটা মনিটর করার বিষয় থাকবে, সেটা মেজার্ড হয় যাতে। তার মানে যে কোনো গোলটা হতে হবে স্মার্ট। এই যে স্মার্ট কথার একটা মিনিং আছে, আমরা একটু পরেই যাচ্ছি, স্মার্ট কথার মিনিংটাকে আমি ক্লিয়ার করব। এসতে হবে স্পেসিফিক, এমতে হবে মেজারেবল, এতে হলো অ্যাচিভেবল, আরতে রিলায়েবল এবং টি হলো টাইম ফ্রেম বা টাইম বাউন্ড। এই যে কথাগুলো এটা যেটা কাভার করে তাহলে সেই গোলটা সেটাই হয়। তার মানে আমরা যে লার্নিং আউটকাম বলি এটাও এক ধরনের গোল। তাহলে সেই লার্নিং আউটকাম গুলো যে লিখবো সেখানেও কিন্তু সেটা স্পেসিফিক হতে হবে, সেটা পরিমাপযোগ্য হতে হবে। সেটা আমি একটা লার্নিং আউটকাম বললাম কিন্তু সেটা আমি অ্যাচিভ করতে পারলাম না, হবে না। সেটা রিয়ালিস্টিক, বাস্তবিক হতে হবে, কল্পনা প্রসূত কোনো বিষয় হলে হবে না। সেটা একটা সুনির্দিষ্ট টাইম দ্বারা আবদ্ধ থাকতে হবে, যে ওই টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন হতে হবে,
then it will be a smart goal. অনেক সময় স্মার্ট কথার ফুল মিনিং কি এটা আসে পরীক্ষায়। আমি যেহেতু আর একটু পরে আগে লিখে দেখাবো, সেই জন্য এখানে আর লিখে দেখালাম না, পরের অংশে যাচ্ছি। In a quality plan, the goal are at an institutional level, such as increase client base by 20% by the end of each financial year. আমি যে এখানে পড়াশোনা করাচ্ছি সেখানে যে স্টুডেন্টের সংখ্যা প্রতি বছর যদি 20% করে বাড়তে থাকে, তাহলে বুঝবো কিন্তু আমরা ভালো পড়াইতেছি, কোয়ালিটি মেনটেন করতে পারছি। এই কোয়ালিটি মেনটেন করলে গোল অ্যাচিভ করা সম্ভব হবে। ইউজিং স্টুডেন্ট রেকর্ডস ফর দ্যাট ইয়ার্স অ্যাজ এ বেসিস অফ মেজারমেন্ট। তাহলে এই যে 20%-এ যাব সেটা কিভাবে জানবো এবং এটা মেজার করব কি করে? স্টুডেন্ট যে পরীক্ষাটা দিল সেই পরীক্ষার রেজাল্টের উপরেই আমরা সেটা মেজার করতে পারি। যেমন ওইখানে কতজন গোল্ডেন A+ পেয়েছে, আমরা যদি বলি যে না হলি ক্রসে বা ভালো নটরডেমে 50 জন A+ পেয়েছে, তাহলে এ দ্বারা কি বুঝি? এই রেজাল্ট দ্বারা একটা মেজার করা গেল যে না ওই প্রতিষ্ঠানটার ম্যানেজমেন্ট ভালো, ওইখানে ভালো পড়াশোনা হয়, ঠিক কিনা? তাহলে মেজার একটা ব্যাপার, এখন সেটা এইখান থেকে রেজাল্ট থেকেও আসতে পারে। আবার স্টুডেন্ট সংখ্যা বাড়ছে সেটা দ্বারাও বোঝা যায়। তাহলে প্রত্যেকটা আরটিও মানে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, প্রত্যেকটা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, এটাকে সংক্ষেপে বলছি আরটিও। আরটিওর কিছু ভিশন এবং মিশন থাকবে। ভিশনটা কেমন হতে হয়? টু প্রোভাইড qualifications to support continuous improvement in the client organization. এই ক্লায়েন্ট যে অর্গানাইজেশন থাকবে সেই ক্লায়েন্ট অর্গানাইজেশনকে আমরা সাপোর্ট দিব, আমরা কোয়ালিফিকেশন ইমপ্রুভ করে। অর্থাৎ দুটো ব্যাপার হতে পারে, সাপোর্টটাকে এমন হতে পারে ওখানে এই প্রতিষ্ঠানে যারা কাজ করছেন সেই অর্গানাইজেশনে তাদের যারা যুক্ত আছে তার কোয়ালিফিকেশনকে যদি আমরা ইনহ্যান্স করতে পারি তাহলেও কিন্তু এই অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট আসবে। আমি একজন কথার কথা পড়াইতেছি ডিপ্লোমা প্রতিষ্ঠানে, ডিপ্লোমা খালি পাস করা স্টুডেন্ট দিয়ে, তাহলে সেই জায়গাটায় দেখা যাবে হয়তোবা ওই অ্যাচিভমেন্টে আসাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু একজন মানুষ যে ডিপ্লোমা পড়েছে পরবর্তীতে সে গ্রাজুয়েশন করেছে, তাহলে তাকে আমি যদি অ্যাপ্লাই করতে পারি, অথবা আমার এখানে টিচার গুলো আছে ডিপ্লোমা করে সেই গ্রাজুয়েশন করায় আনতে পারি, সেটা একটা কোয়ালিফিকেশন ইনহ্যান্স হতো। শুধু তা না, আমি তা না করে যদি কথার কথা তাকে এই যে লেভেল 4 করায় আনলাম, লেভেল 1 লেভেল 2 অথবা একই সঙ্গে প্যাডাগজি লেভেল 4 করায় আনলাম, তখন একটা টিচার যদি এই প্যাডাগজি লেভেল 4 করা থাকে সে যে টিচিংটা দিবে, আর একজন যদি উইদাউট লেভেল 4 থাকে তার কোয়ালিটি তো একরকম হওয়ার কথা না। এই জন্যই বলছে টু প্রোভাইড কোয়ালিফিকেশনস টু সাপোর্ট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন দ্য ক্লায়েন্ট অর্গানাইজেশন। এরকম একটা ভিশন আমার থাকা উচিত। মিশন আরটিওর ক্ষেত্রে বলা হচ্ছে, পার্টিকুলারলি রেজিস্টার্ড ট্রেনিং এর ক্ষেত্রে বলা হচ্ছে মিশন এ কাস্টমার ওরিয়েন্টেড ন্যাশনালি কম্পিটিটিভ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন আরটিও সার্ভিং ন্যাশনাল অ্যান্ড এশিয়া প্যাসিফিক কোম্পানিজ। তাহলে হতে হবে সবসময় এটা মানে কাস্টমার ওরিয়েন্টেড, যেটা বলা হলো যে আমার টিচিং পদ্ধতি এখানে দেখলাম আমরা ক্লায়েন্ট সেন্টার্ড কথা বলছি, আর এই জায়গাটায় বলছে ইনস্টিটিউট হবে কাস্টমার ওরিয়েন্টেড, অর্থাৎ কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য যা যা করা দরকার, যে সুবিধাগুলো এই প্রতিষ্ঠানে আনা দরকার, সেটা যদি আমরা আনতে পারি তাহলে আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে মিশন কথাটা বুঝেছি। আমি কিন্তু একটু স্যার ভিশন আর মিশনটা যদি একটু সংক্ষেপে বাংলায় বলে দিতেন স্যার একটু ভালো হতো। ভিশন বলতে কি চোখ, আই মানে চোখের একটা দৃশ্য দেখায় কিন্তু ভিশনে। এই চোখ দ্বারা কি আছে, চোখ কত দূরে তাকাতে পারে। আমরা যখন কোনোভাবে চিন্তা করি, আমাদের দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যে বলছে যে না 10 বছর পরে আমার অবস্থানটা কি হবে, এই যে 10 বছর পরে কি হবে দূরের দিকে তাকাতে পারি, 10 বছর পরে ওই জায়গায় যেতে গেলে আমাকে এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে, এই যে বিষয়টা, সেইটা হলো আমাদের ভিশনের মধ্যে পড়ে। যে যেমন এখানে ভিশন 2021, তার মানে কি হচ্ছে প্রত্যেক বছর কিন্তু পরিকল্পনা, এটা হচ্ছে স্যার দূরদৃষ্টি সম্পন্ন বিষয়।
আর মিশনটা আচ্ছা আচ্ছা, দূরদৃষ্টি সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, আর দূরদৃষ্টিকে সম্পন্ন করার জন্য ছোট ছোট করে আমাকে মিশন নিতে হবে যে এই কাজটা সম্পন্ন করার জন্য আমি ওই জায়গায় পৌঁছাবো, কিন্তু এখন এটা করব, তারপরে এটা করব, তারপরে ছোট ছোট অংশে ভাগ কি করে কি কাজ করলে আমি ওই ভিশনটাতে পৌঁছাতে পারবো সেটা হচ্ছে মিশন। রাইট। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। টিপিক্যাল কম্পিটেন্ট ইন কোয়ালিটি প্ল্যানস, তাহলে কি কি কম্পোনেন্টস থাকতে পারে একটা কোয়ালিটি প্ল্যানের মধ্যে? সে বলছে ওই যে প্রথমে কোয়ালিটি ভিশন, অবজেক্টিভস এন্ড পলিসি, এটা আমার থাকতে হবে প্রতিষ্ঠানে। অর্গানাইজেশনাল চার্ট, একটা চার্ট থাকতে হবে, সেখানে বলা থাকবে কি ধরনের কি কর্মকাণ্ড, এভরিথিং। অথরাইজেশনস এন্ড রেসপন্সিবিলিটিস, আমি আমার এখানে অনেকগুলো মানুষ আছে, তাহলে কার কি কাজ তাকে একটা অথরিটি দিয়ে দেওয়া দরকার যে সে এই কাজটুকু করবে। আমি যদি তাকে সেই অথরাইজ না করে দেই তাহলে কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তার কাজ সম্বন্ধে সে বুঝবে না কখন কোনটা কে করবে। সুতরাং অথরাইজেশন দিতে হবে নির্দিষ্ট একজন। অ্যাকাউন্টিং এর কাজ অ্যাকাউন্টেন্টের কাজ অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশ রাখা, এখানে আমাকে ইন্টারফেয়ার করলে চলবে না। আমি দেখবো, মনিটরিং করবো, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তার একটা অথরিটি থাকবে, রেজিস্ট্রারের একটা কাজের অথরিটি থাকবে, ডিপার্টমেন্টের হেডের একটা সেও তার এক ধরনের কাজ, সেইগুলো আমার বিভিন্ন ধরনের অথরিটি অথরাইজেশন দিয়ে দিতে হবে, এবং তার সঙ্গে রেসপন্সিবিলিটি বেঁধে দিতে হবে যে আমার অথরিটি আছে কিন্তু সেই অনুযায়ী তুমি কাজ করেও দেখাইতে হবে, সেই রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে। আমার অথরিটি দেওয়া হলো কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে না, তাহলে হবে না। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, ওই যে সিএসএফ আমরা দেখছি, সেটা সম্বন্ধে আমরা আগেই সংজ্ঞায় দেখেছি, সেটার জন্য কেএসআই এর কথা বলেছি, সেটা আমরা দেখেছি যে এমওএফ এর কথা দেখেছি। তারপর আমরা দেখছি মেথডস অফ মেজারমেন্টস, কোন পদ্ধতিটা আমরা পরিমাপ করব। পরিমাপের বিভিন্ন পদ্ধতি থাকতে তাকে আমরা যে যেমন করছে, যেমন ওই বললাম যে হ্যাঁ স্টুডেন্ট 20% বাড়লো, এটা একটা মেজারমেন্টের ক্রাইটেরিয়া আসতে পারে। আমার হতে পারে যে না সে লেভেল 1 সরি আমাদের A+ এতজন স্টুডেন্ট পেতে পারে, এটা একটা মেজারমেন্টের স্টাইল আসতে পারে। অন্য কোনো পদ্ধতিতেও আমার মেজারমেন্টের বিষয় আসতে পারে, কোন মেথডটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমার বিচারনার মধ্যে আসবে। ফ্রিকোয়েন্সি এন্ড মেথডস অফ কোয়ালিটি কন্ট্রোল, এবং এই কোয়ালিটি কন্ট্রোলের যে মেথড গুলো সেটা, এবং কতবার এই ব্যাপার নিয়ে ক্যালকুলেশন করে কাজগুলো করব সেটা। ফাইনালি ইনস্পেকশন, অডিট এন্ড রিভিউ প্রসিডিওর, আমার ওই যে কথাগুলো সবগুলো নিয়ে আবার ইনস্পেকশন করা দরকার, এবং ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আমাকে অডিট করা দরকার, এবং এই অনুযায়ী আমাকে রিভিউ করে দেখতে হবে যে আমরা যেভাবে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী কাজটা আগাচ্ছে। শুনতে পাচ্ছি না কেন শোনা যাচ্ছে না? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি? হ্যালো, শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে তো। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে কোন ম্যাডাম বললো? কে শুনতে পাচ্ছে না বললো? এখন কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাইনি, রিমাকে বলছিলাম। হ্যাঁ রিমা, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, তখন কথা বেজে বেজে আসছিল। আচ্ছা আচ্ছা, হতে পারে মাঝে মাঝে। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। আমরা এখন অনেক দূর চলে গেছিলাম, আবার একটু ব্যাক করি সেই অংশ, কোন জায়গায় গেছি? আচ্ছা, এই একই কথাই এখানে আর ওখানে অনেকগুলো পয়েন্ট বলছে, এখানে একটু কমায় 4টা বলছে, 4টা বললেও হবে। কোয়ালিটি ভিশন, অবজেক্টিভ পলিসি, অথরাইজেশন এন্ড রেসপন্সিবিলিটি, সিএসএফ, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস, মেথডস অফ মেজারমেন্ট ইন কোয়ালিটি প্ল্যান। একই কথা এখানে বলছে, রিসার্চ ইউর ইনস্টিটিউশন কোয়ালিটি প্ল্যান টু আইডেন্টিফাই। ওই আগের কথা যে কোয়ালিটি প্ল্যান বললেই আমরা এই 4টা পয়েন্ট বললেই চলবে, অত 6টা না দিলেও। একটু থিওরিটিক্যাল কথা হয়ে যাচ্ছে, তবে এটা আমরা অল্প কথায় বোঝার চেষ্টা করি। এখানে আমাদের খুব বেশি প্রশ্ন আসে, তাও আসে এখান থেকে কিছুটা আসে, তো খুব বেশি আসে না, এখান থেকে একটা দুটা বেশি প্রশ্ন আসে না। হ্যাঁ, কিন্তু এভিডেন্স তৈরি করাটা এখানে বড় ফ্যাক্টর, দুটা বড় এভিডেন্স আসবে। মডেল, প্রফেশনাল টেকনিক্স এন্ড স্ট্র্যাটেজি, ওই কাজটা যদি করতে পারি তাহলে থিওরিটিক্যাল ওই নলেজটা আমার মধ্যে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে।
সেই জন্য এই কথাগুলো বলা, এই কাজটা যাতে সুন্দরভাবে করা যায়। মডেল প্রফেশনাল টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি, টেকনিক্স ফর ইনিশিয়েটিং অ্যাকশন অ্যান্ড ডাইরেক্টিং ডিসিশন মেকিং করার জন্য যে টেকনিকগুলো গ্রহণ করতে পারে সেটা আমাদের মডেল প্রফেশনালের মধ্যে পড়ে। আমি চট করে যদি ডিসিশন না নিতে পারি তাহলে আমি কিন্তু একজন মডেল প্রফেশনাল হিসেবে পরিগণিত হব না। যে যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে ম্যানেজার, সে তত সাকসেসফুল ম্যানেজার। হ্যাঁ, স্ট্র্যাটেজিস ফর প্রেজেন্টিং এ কনফিডেন্ট অ্যান্ড অ্যাসিউরড ম্যানার ইন চ্যালেঞ্জিং সিচুয়েশন। ইনফ্যাক্ট কিন্তু ডিসিশন নেয় ইন অল রেসপেক্ট, যদি প্রপার টাইমে প্রপার ডিসিশন না নেই তাহলে অটোমেটিক্যালি পিছায় দেয়। তারপরে স্ট্র্যাটেজিস ফর পার্সেন্টিং এ কনফিডেন্ট অ্যান্ড অ্যাসিউরড ম্যানার ইন চ্যালেঞ্জিং সিচুয়েশন। যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে আমাকে কি কনফিডেন্টলি আমার এই কাজটা করার চেষ্টা আমাকে করতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস তার থাকতে হবে। প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা যে করতে সক্ষম হয় সেই সাকসেস। মেইনটেইনিং ইথিক্যাল প্র্যাকটিস ইন দ্য ফেস অফ অপোজিশন, আমাকে বিভিন্ন সময় কোনো ক্ষেত্রে কোনো রকমের বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে অথবা বাধা দেওয়ার প্রয়োজন হতে পারে, কারণ যে যদি আনইথিক্যাল কোনো কাজ করে তাহলে সেই জায়গাটা তাকে খেয়াল করতে হবে এবং তাকে প্রোটেক্ট করতে হবে, অপোজ করতে হবে এবং বিষয়টা ইথিক্যালি আনতে হবে। একজন মানুষ সে ওই কোনো একটা কাজের উপর ফুললি ট্রেন্ড না, তাহলে ট্রেন্ড না যখন তাকে যদি আমি ঠেলে দিই ওই কাজ করার জন্য, তাহলে এটা কিন্তু ইথিক্যাল হলো না, তাতে করে সে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাহলে ওই কাজ করতে যাওয়ার আগে তাকে ওই কাজের উপযোগী ট্রেনিং দিয়ে তাকে কাজ করা দরকার। সেই জায়গাটা তাকে অপোজ করা উচিত যে না, এটা ঠিক না, ওকে এই জায়গায় ট্রেনিং করায় তারপর ওখানে প্লেস করো, নাহলে তো সে হিসাব গন্ডগোল করে ফেলবে, ঝামেলা করে ফেলবে। সো এই ব্যাপারটা ইথিক্যালি অপোজ করতে হয়। মডেলিং বিহেভিয়ারাল অ্যান্ড পার্সোনাল প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড, আমার যে নিজেকে পার্সোনাল প্রেজেন্টেশন একটা স্ট্যান্ডার্ড থাকবে, কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি আচরণ করব, এই আচরণ করা, কথা বলা, এটাও কিন্তু একটা আর্ট, একটা স্টাইল। এবং যে যত সুন্দর করে কথা বলতে পারে, যে যত ভালো আচরণ করে, সেই কিন্তু একজন মডেল হিসাবে পরিগণিত হয়। মোটিভেশন স্ট্র্যাটেজি, আমরা কিভাবে তাকে মোটিভেট করব সেটা নিয়ে ভাবতে হবে। টাইম ম্যানেজমেন্ট, প্রপার টাইম কাজ করতে হবে, টাইমটা ভেঙে এত সময়ের মধ্যে এই কাজটা আমার করতে হবে, যেমন আমাকে এখানে ডিজাইন করে দেওয়া আছে, এত সময়ের মধ্যে এই কোর্সটা আমার সম্পন্ন করতে হবে। সুতরাং এই সময়টা কোনটার উপরে কত বেশি জোর দেব, কোনটা কম জোর দেব, কখন কিভাবে করব, সব ক্যালকুলেশন আমাকে করে আমাকে কাজগুলো করাতে হবে। স্ট্র্যাটেজিস ফর অ্যাকনলেজিং অ্যান্ড respecting the attitude and beliefs of others, আমি অনেক ভালো জানি কিন্তু আরেকজন যে জানে না এইটা মনে করার তো কোনো কারণ নাই। তার উপরে আরেকজনের প্রতি আমার বিশ্বাস না রাখলে আমি তাকে দিয়ে কাজ করাবো কি করে? কাজ তো একটা টিম ওয়ার্ক, যে কোনো কাজের ক্ষেত্রে তো কাজটা একটা টিম ওয়ার্ক। সুতরাং সেই অন্যর যদি কোনো অ্যাটিটিউড, তার কিরকম অ্যাটিটিউড আছে, সেই তার অ্যাটিটিউডকেও আমাকে রেসপেক্ট করতে হবে। সে একজন একটা কথা তুমি বললা যে স্যার এটা বুঝি নাই, এখন আমি না থাক ঠিক আছে আমি পরে কথা বলবো, এই বলে যদি পাস করে যায়, অনেক সময় সেই অ্যাটিটিউডটা ঠিক হলো না, অথবা ওর আরেকজনের যে অ্যাটিটিউডটা শো করছে সেই অ্যাটিটিউডটার প্রতি রেসপেক্ট দেখানো আমাদের প্রয়োজন আছে, তাকে আমাকে অ্যাকনলেজ করা প্রয়োজন আছে, তাকে আমার বিশ্বাস করা প্রয়োজন আছে। কতটুকু বিশ্বাস করব সেটাও একটা বিষয়, নিঃসন্দেহে যতটুকু বিশ্বাস করা যায় সেইটুকু করতে হবে, সেই বুঝেই আমাকে কাজ করতে হবে। টেকনিক্স ফর প্রমোটিং অ্যাচিভ পার্টিসিপেশন, তাহলে কোন একটা কাজে যে আমি পার্টিসিপেট করতে চাই, সেটার যে টেকনিকটা কি হওয়া উচিত, সেটা যদি ভালো করে বুঝি, টেকনিকটাকে যদি আমি রপ্ত করতে পারি, তাহলে আমার পার্টিসিপেশনটা আমার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে। সুতরাং সেই টেকনিকগুলো আমার বুঝতে হবে, জানতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ের দিকেই আসছি। অর্গানাইজেশনাল লিগ্যাল রিকোয়ারমেন্ট একটু
একটু অনেক বড় কথাবার্তা এখানে রয়েছে, আমরা অল্প একটু কথা এগুলো সারবো, খুব বেশি এখানে ইম্পর্টেন্সই নাই, আমরা একটু জেনে রাখি। কাস্টমার কমপ্লেইন্টস, গ্রিভেন্স এন্ড আপিল। কাস্টমার অনেক ধরনের কমপ্লেইন করতে পারে, তার ক্ষোভ থাকতে পারে, সে অনেক কিছু আপিল করতে পারে, সেই আপিলগুলো আমাকে মানে আমাদের কাউন্ট করতে হবে, হ্যাঁ, আমাকে এটা সেইভাবে রিসিভ করতে হবে সুন্দরভাবে। তার যত কমপ্লেইন আছে, তার যদি কোনো রাগ থেকে থাকে, সেটা আমাকে বুঝতে হবে, গ্রহণ করতে হবে, ভালোভাবে শুনতে হবে তার আপিলটা। রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট ইনক্লুডিং অস। যেখানে আমি কাজ করব সেখানে যদি কোনো রিস্কের বিষয় থাকে, সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে দূরীভূত করা, এটা অসের একটা অংশ হিসাবে আমাকে জেনে নিতে হবে, দেখতে হবে। কোয়ালিটি অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস অ্যান্ড স্ট্যান্ডার্ড ইনক্লুডিং ভ্যালিডেশন সিস্টেম। তাহলে আমাকে বলছে যে আমি কোয়ালিটি মেনটেন করব, কোয়ালিটি তো শেষ নাই। কোয়ালিটি আজকে যেটা বলছি এটা কোয়ালিটি, কালকে কিন্তু এটা আরো ইমপ্রুভ করার প্রয়োজন হতে পারে। তাহলে আমাকে যদি আরো প্রয়োজন হয়, প্রতিনিয়ত স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, সিস্টেমটাকে ভ্যালিডেট করতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনক্লুডিং রিফান্ড পলিসিস। আমার ফাইন্যান্সিয়াল বিষয়টাকে কেয়ারফুল হতে হবে এবং প্রয়োজন হলে যে টাকা তার লাগলো না, সেটাকে আমাকে রিফান্ড দেয়া, দ্রুত রিফান্ড দেয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে তার যদি দ্রুত আমি রিফান্ড দেই, তাহলে আস্থা আসবে এই প্রতিষ্ঠানের উপরে মানুষের। রিকগনিশন এন্ড কোয়ালিফিকেশনস ইস্যুস বাই আদার ট্রেনিং এন্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। তাহলে আমাকে যদি কোয়ালিফিকেশন ইস্যু এসে যায়, যে এই কাজ করার জন্য যে ধরনের লোক দরকার সেই ধরনের লোক নাই, হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তারা আমাকে খেয়াল রাখতে হবে যে যেসব ট্রেনিং এর জন্য যে ধরনের কোয়ালিফাইড লোকের দরকার, হ্যাঁ, যে সেই ধরনের লোক আমাকে নিতে হবে, সেটাকে আমার রিকগনাইজ করতে হবে। এখানে অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন হিসেবে আমাকে যা কাজ করা সেটা আমাকে খেয়াল করতে হবে। অ্যাসেস অ্যান্ড ইকুইটি, ওই যে আমি অ্যাসেস করব যে অ্যাক্সেস, এখানে বিষয়টা আছে, যাকে অ্যাক্সেস করতে দিতে হবে, অর্থাৎ সবাই যাতে অ্যাক্সেস করতে পারে অর্গানাইজেশনে। আমরা ইনক্লুসিভিটির মধ্যে দেখেছি যে আমি কিভাবে সব ধরনের মানুষকে আমি অ্যাক্সেস করার সুবিধা এনে দিতে পারি। আমার র্যাম তৈরি করার বিষয় থাকতে পারে, আমার হেয়ারিং এইড সাপ্লাই দেওয়ার বিষয় থাকতে পারে। হ্যাঁ, সরি, কোনো সমস্যা হচ্ছে নাকি কারো? আচ্ছা, মাঝে মাঝে একটু মনে, আচ্ছা, বোঝা গেছে যে আমরা যেখানে অথবা ইকুইটি আনা সবার জন্য একই রকম। কেউ একটু কম বোঝে, তাকে একটু বেশি সময় দিতে হবে। কেউ একটু ফার্স্ট লার্নার আছে, কেউ ওই দিন ক্লাসে আসতে পারে নাই, তাহলে তাকে একটু এক্সট্রা ভাবে বুঝায় দেওয়ার ব্যাপার, এক্সট্রা টাইম দিয়ে বুঝায় দেওয়া দরকার। এই ধরনের ইকুইটির কথা আমরা বলেছি। আমরা ওই যে সাইকেল নিয়ে দেখেছি, যার জন্য যেরকম সাইকেল দরকার সেরকম না দিলে সে পারফর্ম করতে পারবে না। সুতরাং এইখানেও কাজের জন্য যার যেরকম দরকার তার নিডস অনুযায়ী আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্লায়েন্ট সিলেকশন, এনরোলমেন্ট এন্ড ইন্ডাকশন অর ওরিয়েন্টেশন। আমি কোনো কাজের জন্য, ট্রেনিং এর জন্য আমার যে সিলেকশনের ক্ষেত্রে ওই কাজের জন্য যেটুকু মিনিমাম নলেজ থাকা দরকার, সেইভাবে আমি যদি না সিলেকশন করি, তাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। এনরোলমেন্টের ক্ষেত্রে একইভাবে সেই বিষয়টা আসবে। হ্যাঁ, ইন্ডাকশন অর ওরিয়েন্টেশন, অবশ্যই আমাকে এর জন্য আমার প্রত্যেকটা কাজের শুরুতে আমাকে ওরিয়েন্টেশন করতে হবে, হ্যাঁ, এবং এতে যাতে মোটিভেট করা যায় সেই অনুযায়ী আমাকে কথা বলতে হবে। স্টাফ রিক্রুটমেন্ট, ইন্ডাকশন অ্যান্ড অনগোয়িং ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং। অবশ্যই আমার যে ধরনের রিক্রুটমেন্ট দরকার, র্যাপিডলি কাজের জন্য পোস্ট খালি রেখে ফেলে রাখলে হবে না, রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে হবে। ইন্ডাকশন অ্যান্ড অনগোয়িং ডেভেলপমেন্ট, প্রতিনিয়ত তাকে ট্রেন্ড আপ করে ডেভেলপ করতে হবে এবং মনিটর করতে হবে যে সে ঠিক মতন কাজ করছে কিনা। অ্যাভেলেবিলিটি, শুধু কাজ করছে না, সে কাজ করতে কোথাও সমস্যা হচ্ছে সেই সমাধানও করে দিতে হবে, সেজন্য মনিটরিং। অ্যাভেলেবিলিটি অফ পলিসিস অ্যান্ড প্রসিডিওর টু অল পার্সোনাল অ্যান্ড ক্লায়েন্টস। তাহলে
কি কি ধরনের পলিসি, হ্যাঁ, প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর গুলো আমাদের সকলের সামনে উপস্থিত রাখতে হবে। পলিসিগুলো যাতে অ্যাভেলেবেল হয় সেই ব্যবস্থাটা নিতে হবে। কোলাবোরেটিভ পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট, জায়গায় জায়গায় আমাকে কাজ করতে গেলে আরো সহযোগিতা নিয়ে কাজ করতে হতে পারে, তাদের সঙ্গে পার্টনারশিপ বিল্ড আপ করা লাগলে তাও করতে হবে। কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি রিকোয়ারমেন্ট, এবং যেসব জায়গায় আমার গোপনীয়তা রক্ষা করতে হবে সেটা সেই রক্ষা করাটা দায়িত্ব আমাদের। ইথিক্যাল স্ট্যান্ডার্ড, অবশ্যই সেটা ইথিক্যাল হতে হবে। ডিফাইন্ড রিসোর্স প্যারামিটার্স, যেসব রিসোর্স আছে, যেসব রিসোর্স আমরা ব্যবহার করব সেইগুলো ডিফাইন করতে হবে, যে কোন কোন কাজের জন্য কোন কোন রিসোর্স আমরা ইউজ করব। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সিস্টেম ইনক্লুডিং রিপোর্টিং অ্যান্ড রেকর্ডিং অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট ভার্সন কন্ট্রোল। আমরা একটু আগেও দেখেছি যে রেকর্ড করার বিষয়টার যে রিপোর্ট আমরা পেয়েছি সেটাই রেকর্ড আকারে ডকুমেন্টেড আকারে কিভাবে রেখেছি, ম্যানেজমেন্ট সিস্টেম কি হবে সেটার সঙ্গে তো রেকর্ড থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারেও ভালো ভূমিকা রাখতে হবে। এইভাবে রিঅ্যারেঞ্জ করে কাজ করার বিষয় থাকলে সেটা আমাকে করতে হবে। মোটামুটি ভাবে এই ছিল আজকের মধ্যে যে আলোচনা আমি করতে চাচ্ছি। তো লাস্টে যে কথাটা আমি বলেছিলাম যে স্মার্ট কথাটা একটু বুঝায় বলার জন্য, স্মার্ট কথা হলো এস দ্বারা বুঝাচ্ছে স্পেসিফিক, অর্থাৎ কাজটা হবে সুনির্দিষ্ট। যেমন কথার কথা একটা অবজেক্ট এমনি লিখলাম, রাইট এ প্যারাগ্রাফ। এখন এই রাইট এ প্যারাগ্রাফ বলতে পারি, কিন্তু যদি আরো একটু ডিস্টিংক্ট করে বলতে পারতাম, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট তাজমহল ইউজিং এ মাইক্রোসফট অফিস, তাহলে আমি প্যারাগ্রাফ তো অনেক কিছুর ব্যাপার হতে পারে, তখন তাজমহলের উপরে একটা প্যারাগ্রাফ রাইট করতে বললাম এবং সেটা আমরা লিখতে বলছি মাইক্রোসফট অফিস ইউজ করে, তাহলে এটা কিন্তু একেবারে সুনির্দিষ্ট হয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও সুনির্দিষ্ট করে বলতে হবে। মেজারেবল, হাউ উইল ইউ নো হোয়েন ইউ হ্যাভ রিচড ইট, তাহলে আমি এই জায়গায় ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিভাবে, মেজার করব, এই মেজারমেন্টটা আমাকে থাকতে হবে। ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করাটা একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করাটা একটা মেজারের বিষয় এসে যায়। আমরা যেমন বললাম যে রাইট এ প্যারাগ্রাফ ইউজিং এমএস ওয়ার্ড, তাহলে আমি কিন্তু ওই যে প্যারাগ্রাফটা সুনির্দিষ্ট করে দিচ্ছি যে কত লাইনের, 20 লাইনের একটা প্যারাগ্রাফ লেখো, তাহলে এই যে 20 লাইন লেখা তো সরি মিউটটা আমি ইচ্ছে করেই করছি। এনিওয়ে মেজারেবল, তাহলে আমরা যদি বললাম যে এই যে কোনো একটা কাজ পরিমাপ করার বিষয় সেটা থাকতে হবে। আচ্ছা, অ্যাচিভেবল, আমি এমন কিছু মানে অকল্পনীয় কিছু চিন্তা করব না যে আমি তাজমহল দেখি নাই তাহলে তার উপরে আমি প্যারাগ্রাফ লিখবো। লিখতে পারি, কোনো একটা বইয়ের থেকে যদি তার ইতিহাস দেখে নেই তা হয়তো হতে পারে, কিন্তু আমি যদি এমন কিছু বলি যে 10 মিনিটের মধ্যে বিশ্বের কোথায় কোথায় ভালো ভালো বিষয় আছে সেইগুলো একটু লিপিবদ্ধ করে দাও, তাই এটা কিন্তু একটা অকল্পনীয় বিষয়, তাহলে এটা অ্যাচিভেবল না। অ্যাচিভেবল হতে হবে যে না, আমি একটা কাজ বললাম যে ঠিক আছে কম্পিউটারে আমাকে 1 মিনিটের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখে দাও, এটাও কিন্তু অ্যাচিভেবল না। তাহলে ওই কাজটা সম্পন্ন করতে একটা নির্দিষ্ট সময়ের বিষয় থাকতে পারে, ওই কাজটা করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেইগুলো অ্যাভেলেবেল থাকা উচিত, তাহলে আমি অ্যাচিভেবল হইলো, তাহলে আমার এটা অ্যাচিভেবল হতে হবে। রিয়ালিস্টিক, বাস্তবসম্মত, কাল্পনিক কোনো কিছু হলে হবে না। ক্যান ইউ রিয়ালিস্টিক্যালি অ্যাচিভ ইট, বাস্তবে এটা সম্পন্ন করতে পারবো কিনা, এবং একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম থাকতে পারে, টাইমলি আমাকে কাজটা করে দিতে হবে। টাইমলি করাটা একটা ব্যাপার। when exactly do you want to accomplish it, কখন আমি করব, তাহলে এই টাইমটা থাকতে হবে, টাইমলি, টাইম ফ্রেম না হতে পারে, টাইমলি কাজটা করব। এই যে 4টা মানে 5টা কথা স্মার্ট, এটা কি আমি বুঝাইতে পেরেছি? স্মার্টটা যে কোনো এটা কিন্তু পরীক্ষায় আসে, স্মার্ট কি। আমার অনেক সময় এটা কিন্তু একটা কি বলে, এটা একটা আমরা বলতে পারি যেমন
স্যার এটা কি ডিফিনিশন আছে নাকি স্যার শর্ট না, স্মার্ট তো স্মার্টের ইয়া তো বললাম কি কি বিষয় স্মার্ট ওইটাই কোন ওইটাই ওয়ার্ড দিয়ে কি হয়, মিনিংটা কি কি হয় স্যার এইরকম আসবে? এটাই তো অবশ্যই স্মার্ট গোল বলতে কি বুঝি। স্মার্ট গোল বলতে বুঝি যে গোলের ক্ষেত্রে আমি গোলটা স্পেসিফিক হবে, মেজারেবল হবে, অ্যাচিভেবল হবে, তারপরে টাইম সরি আর রিয়েলিস্টিক হবে স্যার। রিয়েলিস্টিক হবে এবং টাইমলি যাতে হয়, এই কথাটা আমার আসতে হবে গোলের মধ্যে। ঠিক আছে, তা নাহলে এটা যেমন যে কোনো অবজেক্ট আমি একটা লার্নিং আউটকাম লিখবো, এই লার্নিং আউটকামটা স্মার্ট হতে হবে। সেই জায়গাটা আমি কিভাবে স্মার্ট হবো? বলা হলো যে গহনা, সোনার গহনা, তাহলে এই যে সোনার গহনা, সোনার কিনা তা আমরা যাচাই করব কিভাবে? সোনা যাচাই করার কিছু আছে ব্যবস্থা? স্যার কোষ্ঠী পাথর। রাইট, তাহলে কোষ্ঠী পাথর দিয়ে আমি যাচাই করতে পারবো যেটা সোনা কিনা। তাহলে আমি আমার যে গোল অথবা আমার যে লার্নিং অবজেক্ট, এই লার্নিং অবজেক্টটা আমার এই যাচাই করার জন্য এই স্মার্ট কথাটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ ওই জিনিসটা আমার সিগনিফিকেন্ট হলো কিনা, হ্যাঁ, অ্যাচিভেবল কিনা, তাই তো, রিয়েলিস্টিক কিনা, টাইমলি হচ্ছে কিনা, এই সব কিছু দিয়ে যদি আমি মেজার করি, হ্যাঁ, মেজারেবল কিনা, এই সব কিছু যদি ওখানে থাকে তাহলে সেটা হবে স্মার্ট গোল। ঠিক আছে, তাহলে তখন হবে সেই এটা গোল পারফেক্ট হইলো। আমি কি বুঝাইতে পেরেছি কিছুটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমরা পরের অংশ আছে সেগুলো আমরা নেক্সট আর পরের দিনে কথা বলবো, এবং একই সঙ্গে আমরা দুটা জিনিস তৈরি করব। একটা হলো আমার প্রফেশনাল কম্পিটেন্সির একটা প্ল্যান তৈরি করতে হবে, আর একটা করতে হবে টেকনিক্যাল কম্পিটেন্সির একটা প্ল্যান। কি কি দুইটা প্ল্যান বলেছি? প্রফেশনাল কম্পিটেন্সি আর টেকনিক্যাল কম্পিটেন্সি। হ্যাঁ, প্রফেশনাল স্কিল কম্পিটেন্সি আর একটা টেকনিক্যাল স্কিল কম্পিটেন্সির প্ল্যান। ওকে ফাইন, আরেকজন কে বলবে? আরেকজন আবির বলো দুটো জিনিস, ওইটুকু বললেই হবে, দুটো শব্দ বললে হবে। আবির কি শুনতে পাচ্ছ আমাকে? আবির কি শোনা যায়? না। তহিদুর রহমান কি শোনা যায়? তহিদুর রহমানও শুনতে পাচ্ছে না। মাহমুদা কি শোনা যাচ্ছে? না, কেন জানি মানে আমার কথা মনে হয় শুনতে পাচ্ছে না, অথবা না স্যার শোনা যাচ্ছে স্যার। তাহলে রেসপন্স করলো না কেউ? নাসিমা আলম, মোহনা কি আমার কথা শুনছো? মোহনা তো ইউনিভার্সিটির সঙ্গে পড়াশোনার কাজে একই সঙ্গে যুক্ত, শুনতে পাচ্ছে কিনা জানি। স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। কি এই দুটা বিষয় কি আমার কোন দুটা জিনিস জানতে হবে? জি স্যার। কোন দুটা বলো তো? স্যার প্রফেশনাল প্ল্যান আর একটা টেকনিক্যাল প্ল্যান। হ্যাঁ রাইট, প্রফেশনাল স্কিল বা প্রফেশনাল কম্পিটেন্সি প্ল্যান, আর একটা হলো টেকনিক্যাল কম্পিটেন্সি। রাইট, দুটা প্ল্যান করব আমি, যে আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এই প্রফেশনাল ডেভেলপমেন্ট কিভাবে করব সেটার একটা প্ল্যান হবে, আর একটা টেকনিক্যাল স্কিল ডেভেলপ হবে কি করে সেটার একটা প্ল্যান। আরো ক্লিয়ারলি বুঝাচ্ছি, বললাম মেহেদি তোমার প্রফেশনাল স্কিল কিভাবে ডেভেলপ করবা তার একটা প্ল্যান করতে হবে, আর একটা কি করব, টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের একটা প্ল্যান। মেহেদি বলো তো? মেহেদি কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, কি করবা বলো তো? একটা হলো একটা হচ্ছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে স্কিল, হ্যাঁ টেকনিক্যাল স্কিল ডেভেলপ করা স্যার। হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ। প্রফেশনাল আর একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল কিভাবে আমরা ডেভেলপ করব Right. বলা হয়েছে। গুড, সবাই একটু নিজে নিজে একবার করে একবার একটু বলার চেষ্টা করি, তাহলে এটা মনে রাখবে। স্মৃতি কি বুঝতে পেরেছি কথাটা? জি স্যার। হ্যাঁ বলো একবার।
প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান স্যার, রাইট, আরেকটা আরেকটি টেকনিক্যাল ডেভেলপমেন্ট স্কিল প্ল্যান, রাইট কম্পিটেন্স। রাইট, মোটামুটি এইটা কাছাকাছি বললেই হবে। একটা হলো প্রফেশনাল, সোজা কথা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের বিষয় আসছে, আর একটা হলো স্কিল টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের কথা আসছে। দুটাই স্কিল, টেকনিক্যাল ডেভেলপমেন্টটাও আসতে হবে, প্রফেশনাল ডেভেলপমেন্টটাও আসতে হবে, দুটাকে স্কিল দিয়ে কথা বললেই পারে। ঠিক আছে, জি স্যার। সেভাবেই বুঝি, কাছাকাছি বুঝলে বা বলতে পারলে গুড, ভেরি গুড, মানে ভালো হলো। তাহলে মোটামুটি আমরা আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি, কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো, আদারওয়াইজ আমি আজকে ক্লোজ করবো। আর শনিবার কি আমাদের কোনো অ্যাসেসমেন্ট থাকবে স্যার? না, শনিবার অ্যাসেসমেন্ট আগে এখন নতুন করে দিচ্ছি না, অ্যাসেসমেন্ট Okay, নাই, sir. হয়তো আমাকে না শনিবার, এই শনিবার রাখবো না, তবে রবিবার মানে যদি চাও 15ই যেহেতু আগস্ট, ওই দিন বললে বন্ধ, চাইলে আমরা এটা বন্ধ রাখতে চাই, নাকি দরকার আছে? না দরকার নাই, না স্যার দরকার নেই, আমি না সবার কনসার্ন থাকতে হবে, যে যেভাবে ভাবে। স্যার আপনার কোনো অসুবিধা না থাকলে স্যার বন্ধ রাখা দরকার নেই। স্যার আপনি যা মনে করেন স্যার, আপনি ভালো না মনে যেটা না না, আমি এই যে কথাটা হলো মানে স্টুডেন্ট সেন্টার্ড হতে হবে, আমরা কিন্তু এখন আর টিচার সেন্টার্ড না, কিন্তু এই ট্রেনিং করাইতেছি, স্যার বন্ধ না রাখাই ভালো স্যার, কারণ অনেকে অনেক সময় হ্যাঁ সরি বন্ধ না রাখাই ভালো স্যার। আচ্ছা, স্যার যেহেতু বন্ধ না আমরা রাখাই ভালো। আচ্ছা যেহেতু রাত্রেবেলা তো না করলে মানে তারপর তো সরকারি একটা ব্যাপার থাকে, তো রাত্রেবেলা তো সাধারণত কোনো অ্যাক্টিভিটিস হয়তো বা নাই, তাই নয় কি? তারপরে জি স্যার সবাই সেটাই, সবাই রাত্রিবেলা কারো কারো অফিসে থাকতে পারে কাজ, আমি একটু শুনে নেই, কারণ আবার অন্যান্য ক্ষেত্রে আবার সুবিধাও আছে যে না অফিসে কাজে বন্ধ আছে, ফলে এই দিন আমি একটু বেশি কাজ করতে পারবো, থাকতে পারে, যেহেতু রাত্রেবেলা অন্য কাজ নাই, তা আমরা করতে পারি যদি সবাই সম্মতি দেয়। জামিউল ইসলাম স্যার, কোনো বক্তব্য আছে? জামিউল ইসলাম স্যার কি কোনো বক্তব্য আছে নাকি? একটু সবার কাছে শুনে নেই। মাজহারুল হক তো বলেছে নাকি? জি স্যার। স্যার জি বলো। স্যার আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নাই, রাখলেও না রাখলে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমি একমত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবার কাছে কথাটা বলা থাকলো, আর একটু চিন্তা ভাবনা করে কালকে আবার কালকে তো শুক্রবার, শনিবার বললে হবে, ঠিক আছে? শুক্রবার অবশ্যই আমরা বন্ধ রাখি, সেই হিসেবে বন্ধই থাকবে, একদিন বন্ধ স্যার দরকার। হ্যাঁ ঠিক আছে। তো আমরা আজকের মতন আল্লাহ হাফেজ।